হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে দেখো তো। সবাই একটু কাইন্ডলি জানাও যে এখন আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে? ১ম থেকেই আ শোনা যায় নাই। ওকে, এখন শুনতে পাচ্ছ কিনা জানাও। এখন আশা করি যে শোনা যাচ্ছে। আমি আবার ১ম থেকে ইন্ট্রোটা দেয়া লাগলো। তো আমি আবার ইন্ট্রোটা দেই। ঠিক আছে? আশা করি যে তোমরা এখন শুনতে পাচ্ছ। ঠিক আছে? আশা করি এখন তোমরা শুনতে পাচ্ছ। তো আমি আবার ইন্ট্রোটা দেই যে তোমরা আসলে আজকে প্রথম যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো। যারা গত ২ দিন আমার সাথে ক্লাসটা করেছো, প্রথম পত্রের ক্লাস, একটা সিকিউ এবং একটা এমসিকিউ। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হইছে এবং তোমরা অনেক ভালো করবা। তো যারা আসলে এখন শোনা যাচ্ছে দেখো তো। যারা আসলে আগে থেকে পড়ো নাই তাদের হয়তো কিছুটা সমস্যা হয়ে থাকতে পারে যে যুক্তিবিদ্যা পরীক্ষা ভালো দেই নাই। তো কোনো সমস্যা নেই। যারা প্রথম পত্র খারাপ দিয়েছো, দ্বিতীয় পত্রতে একটা তোমাদের সুযোগ আছে যে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা দ্বিতীয় পত্রটাতে আসলে কামব্যাক করতে পারি, আমরা ভালো করতে পারি। ঠিক আছে? তো তোমরা হচ্ছে আশাহত হয়ে যেও না। তোমাদের একটা প্রথম পত্র পরীক্ষা খারাপ যাদের হয়েছে তাদের জন্য বলছি, দ্বিতীয় পত্র পরীক্ষার একটু ভালোভাবে দাও, ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট হবে। ঠিক আছে? তো একটা সময় আমরা পাচ্ছি আজকে, আবার হচ্ছে শুক্রবার এবং শনিবার, আমরা মাঝখানে ২টা দিন কিন্তু পাচ্ছি এবং আজকে রাতও পাচ্ছি। তাহলে এই যে সময়টা, এই সময়টাকে তোমাকে আসলে কি করা যাবে না বলো তো, এটাকে মিস ইউজ করা যাবে না। তুমি আসলে এটার যথাযথ ব্যবহার করো, ইনশাল্লাহ তোমার ভালো ফল হবে। তো তোমরা সবাই একটু জানাও যে তোমাদের আসলে পরীক্ষা কেমন হয়েছে। এবং আমরা আজকে কি বলবো বলতো, আজকের ক্লাসে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় বছরের আমরা পুরো অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। একটা সাজেশন, পূর্ণাঙ্গ সাজেশন আমি তোমাদের দিব। এগুলোর বাইরে কিছু পড়তে হবে না। যারা ভাইয়ের সাজেশন পড়ছো ইতিমধ্যেই তোমরা ব্যাপারগুলো জানছো। ঠিক আছে? আমি তথাকথিত সাজেশন আমি তোমাদের দিব না। আমি এখন যেগুলো দিব বা এই পিডিএফ এ যা দিব সব উত্তর সহ থাকবে। আমি জাস্ট তোমাদের বুঝাই দিব। যেটাতে যেটাতে সমস্যা তোমরা কোশ্চেন করলে আমি সেটা তোমাদের কি করবো বলো তো, তোমাদের বুঝাই দিব। ওকে? আচ্ছা। তো এখন আগামীকালকে আমাদের আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা দ্বিতীয় বছরের এমসিকিউ ক্লাস। আমি এমসিকিউ তোমার হচ্ছে এমসিকিউ গুলো আমি দিয়ে দিব। ঠিক আছে? ওকে, তোমরা আসলে সবাই একটু যদি শেয়ার মেনশন করো তাহলে আমাদের ক্লাসে কিন্তু উপস্থিতিটা অনেক বাড়ে এবং আমি কিন্তু অনেক বেশি কথা বলার স্পৃহাটা পাই। যে তোমাদের উপস্থিতি যদি কম হয় তাহলে কিন্তু আসলে হয় না। ঠিক আছে? ওকে, সবাই আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, আপনাকে ধন্যবাদ স্যার। স্যার অনলাইন দেখতে ভয় করে এখন, ভাই অনলাইন ক্লাস দেখতে ভয় করে। আরাফা ইসলাম সিন কি জানো তোমার নাম, শিমলা। আচ্ছা, অনলাইন ক্লাস ভয় করবে না। তো হচ্ছে আমরা আসলে অ্যাকাউন্টিং ক্লাস নেই না, আমরা নেই যুক্তিবিদ্যা, আমরা নেই ইসলামের ইতিহাস। তার মানে এখানে হচ্ছে অনেক ধর্মীয় ব্যাপার আছে, এগুলোতে কোনো ভয় নাই। ঠিক আছে? এগুলো দেখতে কোনো ভয় নাই। ঠিক আছে? এগুলো দেখতে কোনো ভয় নাই। তোমরা আসলে আহ হ্যাঁ, হ্যাঁ, পিডিএফটা আজকেই দিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই আজকেই তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসের পিডিএফ আজকে পেয়ে যাবে। ঠিক আছে? ওকে, ওকে, আজকেই পেয়ে যাবে। ভাই ২টা মিলায় কি ৫ দিবে নাকি? ২টা মিলায় ৫। ঠিক আছে? তো এগুলো কেন চিন্তা করো? তোমরা চিন্তা করবা হচ্ছে এ প্লাসের। তোমরা সবাই কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি। আমি অলরেডি কয়েকটা মিনিট আসলে অতিবাহিত হইছে। এটা আসলে ঠিক না। ক্লাস এতক্ষণ শুরু করা লাগতো। তো তোমরা একটু হচ্ছে ঝটপট কি করো বলো তো, ঝটপট সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি আর লেট করব না, আজকের ক্লাসটা আসলে শুরু করে দিচ্ছি। ঠিক আছে? আজকের ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি। তোমরা প্লিজ হচ্ছে সবাই একটু কাইন্ডলি ফ্রেন্ডদের মেনশন করো এবং হচ্ছে কি বলতো, যারা তোমার বন্ধু আছে তাদেরকে আসলে ক্লাসে নিয়ে আসো। ওকে? আচ্ছা, আমি আর লেট করছি না, আমি আজকের ক্লাসটা শুরু করছি। ওকে, আজকের ক্লাসটা শুরু করছি। ওকে, আচ্ছা স্যার, সবকিছু কমন পড়ছে আজকে আলহামদুলিল্লাহ। শাওন শিকদার, আলহামদুলিল্লাহ দ্বিতীয় বছর তোমাদের অনেক ভালো হবে। আমরা আজকের কি করি বলো তো, আজকের হচ্ছে প্রথম স্লাইডে যাই, চলো। আচ্ছা, আমরা আমাদের প্রথম অধ্যায় আছে। প্রথম অধ্যায় কি আছে বলো তো ভাইয়া? প্রথম অধ্যায় হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা, ঠিক আছে? কি আছে? যৌক্তিক সংজ্ঞা আছে আমাদের প্রথম অধ্যায়। এখন ভাইয়া আমি আমি যখন আহ, কি বলতো, আমি যখন হচ্ছে প্রথম পত্র পড়িয়েছি তখন আমি তৃতীয় অধ্যায়ে বলছিলাম যে এই অধ্যায়টা হচ্ছে মাদার অফ লজিক। এই অধ্যায়টা যদি আমরা না ভালো করে না বুঝি তাহলে আসলে এই যে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে গিয়েই আটকাবো। তার মানে অবশ্যই আমাকে ওই ৩ নম্বর অধ্যায়টার জ্ঞাতার্থ, ব্যাক্তার্থ, তারপর হচ্ছে বাক্য, এই জিনিসগুলো আসলে জেনে আসা উচিত, যুক্তি বাক্য। তো আমরা ওগুলো আশা করি যে তোমরা সবাই আসলে জেনে আসছো। এখন মানে প্রথম অধ্যায় হচ্ছে আমি এখানে কি দিয়েছি, সাজেশন দিয়েছি। এই সাজেশনগুলো আগে আমি তোমাদের বলে দেই, তারপরে আমরা হচ্ছে সেগুলো পড়াবো, সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথম কথা হচ্ছে যে কি আছে এখানে বলতো, যে
প্রথম অধ্যায় হচ্ছে যৌক্তিক সংখ্যা, প্রশ্ন আসবে 2 থেকে 3টা। মনে করো যে 2টা প্রশ্ন আসবে, ঠিক আছে, 100% 2টা প্রশ্ন আসবে, তুমি যে বোর্ডেরই হবে না কেন, হয়তো বোর্ড ভেদে 3টা 2টা, ঠিক আছে, এরকম হবে, কিন্তু 2টা প্রশ্ন এখান থেকে আসবে, মনে রাখছো? তো 2টা প্রশ্ন আসবে, তার মানে এই অধ্যায়টাকে কি করতে হবে, আমাকে আমূলে নিতে হবে এবং পড়তে হবে। ওকে, এখন কথা হচ্ছে কি পড়বো ভাইয়া, যৌক্তিক সংখ্যা থেকে কি পড়বো? আসো যে কি পড়বো সেটার একটা আমরা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার চেষ্টা করি। দেখো, প্রথমে পড়বো হচ্ছে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য। সংজ্ঞা কাকে বলে এবং বর্ণনা কাকে বলে। দেখো, সংজ্ঞা কাকে বলে এবং বর্ণনা কাকে বলে সেটা সম্পর্কে আমরা কি করব বলতো, আমরা হচ্ছে প্রথমে জেনে নিব যে সংজ্ঞা কাকে বলে, যুক্তি সংজ্ঞা কাকে বলে এবং বর্ণনা কাকে বলে। তারপরে যখন আমাদের সংজ্ঞা এবং বর্ণনা কাকে বলে জানা হয়ে যাবে, তখন কিন্তু খুব সহজে আমি সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে 2টা পার্থক্যও লিখতে পারবো। এটা হচ্ছে কি, এটা খ নম্বরে বেশি আসে, গ নম্বরে 1টা 2টা বোর্ডে হয়তো আসতে পারে, তার মানে কি একটু দেখবো, ঠিক আছে। এরপরে আসো যে সংজ্ঞার নিয়মাবলী, সব বোর্ড সংজ্ঞার নিয়মাবলীর অনুপপত্তি। যখনই আমি নিয়মের কথা বললাম, তখন এই যে সংজ্ঞার নিয়ম আছে কয়টা বলো তো, সংজ্ঞার নিয়ম আছে কয়টা, নিয়ম বলো, সংজ্ঞার নিয়ম কয়টা আছে বলো তো, কে বলতে পারবে সংজ্ঞার নিয়ম কয়টা? ঠিক আছে, যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা বলো তো, যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা বলতে পারো? যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা? যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে 5টা, ঠিক আছে। যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী কয়টি, এটা কিন্তু এমসিকিউ আসবে, লিখে নাও। যারা আমার ক্লাস করছো, আমি বলি যে মন দিয়ে করো, সময়টাকে আসলে হেলাফেলা করো না, শুধু ফোন ধরে থাকলাম, এতে আসলে খুব বেশি বেনিফিটেড হবা না হয়তো, কারণ এত মেধাবী আসলে আমরা না, মানে মেধাবী ঠিক আছে, কিন্তু এত ফোন নিয়ে শুধু ফোন ক্লাস করে সবকিছু মনে রাখতে পারবো না। আমার ক্লাসের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই খাতা কলম নিয়ে বসবা এবং নোট নিবা, তাহলে তোমার জন্যই আসলে এই সময়টা আসলে তোমাকে কিছু উপহার দিবে, ঠিক আছে, সময়টা তোমার লাইফ থেকে বৃথা যাবে না। ওকে, আসো সবাই একটু আসলে করো, আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করো। আচ্ছা, ওকে, সবাই আশা করি যে 5টা, হ্যাঁ তোমরা সবাই পারো 5টা। তো 5টা আমাদের হচ্ছে কি আছে, এই সংজ্ঞার নিয়ম আছে। এই সংজ্ঞার 5টা নিয়ম যখন আসলে অমান্য করা হয়, ওই নিয়ম অনুযায়ী কোনো একটা পদের সংজ্ঞা দেওয়া হয় না, তখন আসলে সংজ্ঞার অনুপপত্তি ঘটে বা ভ্রান্তি ঘটে। ওই ভ্রান্তিটাকেই যুক্তিবিদ্যার ভাষায় কি বলা হয়, অনুপপত্তি বলা হয়। তো সেই যে সংজ্ঞার যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর অনুপপত্তি থেকে মূলত আমাদের কি আসে বলতো, আমাদের একটা সিকিউ প্রশ্ন আসে, ঠিক আছে। এরপরে আসো, এই জন্য এটা সব বোর্ডে হচ্ছে আমাদের কি করতে হবে, এটা সব বোর্ডে পড়তে হবে। এখন এরপরে আসো যে সংজ্ঞা নিয়মের অনুপপত্তি, সেটা তো বললাম, ওই যে একই কথা, যখন নিয়ম বলছি অনুপপত্তি অটোমেটিক চলে আসছে। এখন আসো যে সংজ্ঞার সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা আসলে কোন কোন বোর্ড বেশি পড়বে, সবাই একটু দেখবে কিন্তু কোন কোন বোর্ড বেশি পড়বে। ঢাকা বোর্ড, যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড, এই 3 বোর্ডের যারা শিক্ষার্থী আছো, সংজ্ঞার সীমাবদ্ধতা ভালো করে দেখবা, ঠিক আছে। ঢাকা বোর্ড, যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড যারা আছো, তারা এই সংজ্ঞার সীমাবদ্ধতা ভালো করে দেখবা, ঠিক আছে। অন্যরা যে দেখবা না তা না, ঠিক আছে, অন্যরাও দেখবা, তবে এই ঢাকা, যশোর, বরিশালের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সংজ্ঞার সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাও নিয়েও আমি আলোচনা করব, এবং এই সংজ্ঞার সীমাবদ্ধতা থেকে কিন্তু কি আসে বলতো, একটা খ নাম্বার প্রশ্ন আসে এবং এমসিকিউ প্রশ্ন আসে, ঠিক আছে। সীমাবদ্ধতা মানে কোন কোন জিনিসের আসলে সংজ্ঞা দেওয়া যায় না, সেটা হচ্ছে সীমাবদ্ধতা, বুঝতে পারছো, যে কোন কোন জিনিসের আসলে সংজ্ঞা দেওয়া যায় না, ঠিক আছে। এখান থেকে খ নাম্বার প্রশ্ন আসে, আবার এমসিকিউ প্রশ্ন আসে। এই পর্যন্ত যে আলোচনা করছি, যে প্রথম অধ্যায় থেকে যে 2টা বা 3টা প্রশ্ন আসবে, তো আমি যদি ধরেই নেই যে 2টার কথা 100%, তাহলে এখান থেকে কি পড়তে হবে, আশা করি যে এইটুকু বুঝছি। এরপরে আমরা মূল আলোচনায় যাব, এবং পুরো উত্তর সহ এই পিডিএফ এ দেওয়া আছে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি ভাইয়া, ঠিক আছে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, তোমরা নাও, ঠিক আছে, তোমরা নাও, ভালো রেজাল্ট করো, এডুকেডুমের সাথে তবু থাকো, ঠিক আছে। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি তোমাদের। ওকে, বলো। পরীক্ষা খুব ভালো হয়েছে, এমসিকিউ 26টা হয়েছে ভাইয়া, কিন্তু সিকিউ একটু খারাপ হয়েছে। কোনো সমস্যা নেই, যেটা হয়ে গেছে সেটা আসলে কোনোভাবেই ফেরত আনতে পারবা না, সুতরাং ওইটা নিয়ে অযথা টেনশন করে তোমার শরীরটাকে আসলে অসুস্থ করার দরকার নাই। তোমার যেহেতু একটা সুযোগ আছে 2য় বছরে ভালো করার, তুমি এটাতে ফোকাস করো, ভালো করবা, ঠিক আছে। ওকে, সিকিউ নিয়ে চিন্তায় আছি, এই ক্লাসটা করো, ক্লাস শেষে ইনশাআল্লাহ পিডিএফটা যখন পাবা, একবার যখন রিভাইজ দিবা, দেখবা যে সিকিউতে তোমার আসলে পজিশনটা কোথায় চলে যায়। আমি কিন্তু সিকিউ সমাধান করে দিব, ঠিক আছে, আমি কিন্তু সিকিউ সমাধান করে দিব। ওকে, আচ্ছা, নাদিয়া ইসলাম, নাদিয়া, আমার 27টা এমসিকিউ। ওকে, আচ্ছা, সিকিউ 7টা দিয়েও লাস্টে 10 মিনিট বসেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো করছো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো করছো তোমরা। ইসলামিক ইতিহাস ক্লাস লাইভ, আচ্ছা,
ওকে, ঠিক আছে। প্লাবন হচ্ছে আমার 27টায় হয়েছে এমসিকিউ। হ্যাঁ, প্লাবন, ঠিক আছে। ওকে, তোমরা সবাই একটু ঝটপট একটু বন্ধুদের একটু মেনশন কমেন্ট এগুলো করবা। ওকে, ঠিক আছে। মেঘলা, অনেক ভালো পরীক্ষা দিয়েছো, 25টা হয়েছে। এই পর্যন্ত আশা করি তোমাদের আসলে বিষয়টা ক্লিয়ার। এখন আমরা একটু সামনের দিকে যাব। দেখো যে আমরা এই যে আলোচনাগুলোর কথা বললাম, তা আলোচনাগুলো আমরা একটু করে নেই। দেখো, আমি প্রথমে বলছি যে সংজ্ঞা কি। যেহেতু আমি বলছি যে সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য তোমাকে পড়তে হবে, তার মানে সংজ্ঞা কি এবং বর্ণনা কি এটা আমাদের জানা প্রয়োজন। সংজ্ঞা কি বলতো, আমি কিন্তু বলছিলাম যে 3 নম্বর অধ্যায় জানতে হবে। 3 নম্বর অধ্যায় জ্ঞাতার্থ ব্যাক্তার্থ সম্পর্কে না জানলে তুমি সংজ্ঞা এবং হচ্ছে বিভাগ তুমি পড়তে পারবা না। ঠিক আছে, সংজ্ঞায় মূলত আলোচনা করা হয় জ্ঞাতার্থ নিয়ে। কোনো একটা পদের কি নিয়ে আলোচনা করা হয় বলতো, জ্ঞাতার্থ নিয়ে। এবং ব্যাক্তার্থ নিয়ে আলোচনা করা হচ্ছে যৌক্তিক বিভাগে। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন, লিখে নাও যারা খাতায় নোট করছো, বুঝছো। বলতো কি হয় যে যৌক্তিক সংজ্ঞায় মূলত কোন একটা পদের জ্ঞাতার্থের দিক নিয়ে আলোচনা করা হয়, আর যৌক্তিক বিভাগে মূলত কি করা হয়, বিভাগে হচ্ছে ব্যাক্তার্থ নিয়ে আলোচনা করা হয়। বুঝতে পারছো, দুইটা আলাদা আলাদা। একটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞায় জ্ঞাতার্থ, আর যৌক্তিক বিভাগে হচ্ছে ব্যাক্তার্থ। বুঝতে পারছো আমার কথা। এটা কিন্তু এমসিকিউ 100% পরীক্ষায় আসে, এই জন্য তোমরা হচ্ছে একটু লিখে নিবা। এখন আসো সংজ্ঞা কি। আমি বললাম যে জ্ঞাতার্থটা মনে রাখতে হবে। সংজ্ঞার মানে সংজ্ঞা কাকে বলে, যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, এটা যদি আমি সহজ করে বলতে চাই যে কোনো একটা পদের জ্ঞাতার্থ সুস্পষ্টভাবে উল্লেখ করাকে কি বলে বলতো, সংজ্ঞা বলে। ঠিক আছে, কোনো একটা পদের, যেমন তুমি মানুষ পদের কথা বলছো, মানুষ পদ, এই মানুষ পদের সংজ্ঞা কি মানে জ্ঞাতার্থ কি আমরা জানি। গত ক্লাসেও আমরা বলছিলাম, মানে প্রথম বছরের ক্লাসে আমি বলছিলাম মানুষ পদের জ্ঞাতার্থ দুইটা, একটা হচ্ছে জীবভিত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এটা মনে রাখবে, এমসিকিউ আসবে। আসবে এভাবে যে নিচের কোনটি মানুষ পদের কি বলতো জ্ঞাতার্থ। তো এখন কথা হচ্ছে এই যে মানুষ পদের জ্ঞাতার্থ, যখন তুমি এই পদের জ্ঞাতার্থ পূর্ণ উল্লেখ করবা, মানে দুটাই উল্লেখ করবা, তখন সেটা হবে যৌক্তিক সংজ্ঞা। কিন্তু তুমি যদি একটা উল্লেখ করে একটা উল্লেখ করো না, তাহলে সেটা কোনোভাবে কি হবে না বলতো, যৌক্তিক সংজ্ঞা হবে না। যেমন আমি বললাম যে মানুষ হয় কি বলতো, আমি বললাম যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা কিন্তু যৌক্তিক সংজ্ঞা। কিন্তু আমি যদি বলি, আমি যদি কি বলি বলতো, আমি যদি বলি যে মানুষ হয় জীব, দেখো আমি যদি বলি মানুষ হয় জীব, এটা কিন্তু যৌক্তিক সংজ্ঞা না। এটা কিন্তু যৌক্তিক সংজ্ঞা না। কেন না? কারণ এখানে মানুষ পদের যে দুইটা জ্ঞাতার্থ থাকার কথা ছিল, সেই দুইটা জ্ঞাতার্থ নাই। এখানে মূলত কি আছে, একটা জ্ঞাতার্থ কম দেওয়া আছে। যেহেতু কম দেওয়া আছে, সুতরাং এখানে কি হয়েছে বলতো, অনুপপত্তি হয়েছে। ঠিক আছে, অনুপপত্তি হয়েছে। বুঝতে পারছো যে যৌক্তিক সংজ্ঞা মানে হচ্ছে যে পদের সংজ্ঞা দেওয়া হয় সেই পদটার জ্ঞাতার্থ উল্লেখ করার। জ্ঞাতার্থ আমি বলছি একটা পদের সাধারণ ও আবশ্যকীয় গুণকে জ্ঞাতার্থ বলে। যে কোনো একটা পদের সাধারণ ও আবশ্যকীয় গুণকে কি বলে, জ্ঞাতার্থ বলে। বা তুমি যদি কিছুই মনে না থাকে, তুমি জাস্ট বলবা যে কোনো পদের গুণের দিককে কি বলে, জ্ঞাতার্থ বলে। তোমার যদি কিছুই মনে না থাকে, এই স্লাইডটা কিন্তু তুমি পাবা। তার মানে সবকিছু এখানে সুন্দরভাবে সাজানো আছে। ওকে, আচ্ছা, তাহলে মানুষ হয় জীব, মানুষ হয় জীব, এটা হচ্ছে আমার কি ভালো সংজ্ঞা না, এটা হচ্ছে কি বলতো, অনুপপত্তি ঘটছে এই সংজ্ঞায়। কারণ এখানে মানুষ পদের পূর্ণ যথার্থ উল্লেখ করা হয় নাই। যেমন এখন বললাম যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এই যে একটা যথার্থ, এখানে একটা যথার্থ, তাহলে দুইটা যথার্থ আছে, তার মানে এটা হচ্ছে সংজ্ঞা হবে। বুঝতে পারছো? আর সংজ্ঞায় ওইটাই বলা হয়েছে যে সংজ্ঞা কাকে বলে, যে কোন একটা পদের পূর্ণ যথার্থ উল্লেখ করাকে সংজ্ঞা বলে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, খুবই তোমরা ভালো সবাই হচ্ছে মানে ভালো উত্তর দিয়েছো। ঠিক আছে, সবাই ভালো ভালো উত্তর দেওয়ার চেষ্টা করছে। এখন কথা হচ্ছে আসলে যে বর্ণনা কি। বর্ণনা হচ্ছে সংজ্ঞার মতো এত নিয়মের দরকার হয় না, তুমি যেভাবে চাও সেভাবে দিতে পারো। এখানে তুমি যে যথার্থই তোমাকে দিতে হবে তা কিন্তু না। আমরা চতুর্থ অধ্যায়ে যে বিধেয়ক ছিল সেখানে কিন্তু আমরা পড়ছি যে বিধেয়ক হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। বর্ণনা মূলত তুমি উপলক্ষণ উল্লেখ করো, তুমি 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 হচ্ছে যথার্থ উল্লেখ করো, তুমি হচ্ছে যাই উল্লেখ করো না কেন, তুমি সবগুলো একসাথে উল্লেখ করে তুমি কোন একটা পদের কি দিতে পারবা, তুমি কোন একটা পদের বর্ণনা দিতে পারবা। বর্ণনা মানেই হচ্ছে কি বলতো, যথার্থ লাগবে না, তুমি যে কোনো ভাবেই তুমি উপলক্ষণ নিতে পারো, অবান্তর লক্ষণ নিতে পারো, যে কোনো ভাবেই তুমি কি করতে পারো, একটা পদের তুমি হচ্ছে কি করতে পারো, বর্ণনা দিতে পারো। তাহলে বর্ণনা কাকে বলে যদি একটু পড়ার চেষ্টা করি, আমি আশা করি যে আমি বুঝাই দিচ্ছি যে বর্ণনা কাকে বলে। যে কোনো একটা পদের উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণ, এই যে একটু আগে বললাম যে যথার্থ লাগবে না,
উপলক্ষণ অবান্তর লক্ষণ যেগুলো যথার্থ না কিন্তু যথার্থের অংশ অথবা অংশ না, সেগুলো যদি দিয়ে তুমি কি করো বলো তো, সেগুলো দিয়ে যদি তুমি হচ্ছে কি করো, তুমি যদি কোনো একটা পদকে হচ্ছে উল্লেখ করো তাহলে সেটা হচ্ছে বর্ণনা। মানে বর্ণনা যথার্থ উল্লেখ করা লাগে না, তুমি তোমার মতো করে বর্ণনা করবা। যেমন আমি যদি একটা হচ্ছে মানুষের কথা বলি, ঠিক আছে, আমি একটু একটু কথাগুলো শুনবা। আমি যদি একটা মানুষের কথা বলি, তুমি হয়তো বলবা যে এই মানুষের 2টা হাত আছে, 2টা পা আছে, এই মানুষ হচ্ছে দেখতে এমন। তো এটা হচ্ছে বর্ণনা কোন একটা মানুষের। কিন্তু যখন যৌক্তিক সংজ্ঞা দিতে যাবা তখন তোমাকে কি করতে হবে, এভাবে বলতে হবে যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা হচ্ছে সংজ্ঞা। কিন্তু বর্ণনা তুমি তোমার মতো করে দিতে পারবা যে মানুষ হচ্ছে মানুষের 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে, নাক আছে, মুখ আছে, এগুলো হচ্ছে বর্ণনা। এগুলো হচ্ছে অবান্তর লক্ষণ কিংবা উপলক্ষণ, তুমি একসাথে কি করলা বলো তো, একসাথে তুমি হচ্ছে মিশিয়ে কি করলা, উল্লেখ করলা, এটা হচ্ছে বর্ণনা। তাহলে সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে আশা করি যে পার্থক্যের জায়গা আসলেও তোমরা পারবা, এবং এমনিতেও তোমাদের ক্লিয়ার যে সংজ্ঞা কাকে বলে এবং বর্ণনা কাকে বলে। ঠিক আছে, যেমন এই যে এখানে উল্লেখ করছি যে মানুষ হয় এক প্রকার পক্ষবিহীন দ্বিপদ জীব। এর এই দ্বিপদটা হচ্ছে কি বলতো, দ্বিপদটা হচ্ছে একটা অবান্তর লক্ষণ। ঠিক আছে, এটাও একটা অবান্তর লক্ষণ। তাহলে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সংজ্ঞা হবে না, এটা হবে হচ্ছে বর্ণনা। এটা হচ্ছে ভ্রান্তি, মানে এটা হচ্ছে অনুপপত্তি। কারণ এখানে তো ভালো সংজ্ঞা হয় না, মানুষ পদের সংজ্ঞা হয় কি, ওই যে 2টা যথার্থ উল্লেখ করতে হয়। এখানে তো যথার্থ একটা আছে, যথার্থ আছে, কিন্তু কথা হচ্ছে বাকিগুলো অবান্তর লক্ষণ। আর বললামই যে অবান্তর লক্ষণ অথবা উপলক্ষণ একসাথে মিশিয়ে আমরা যদি উল্লেখ করি সেটা হচ্ছে বর্ণনা। এই পর্যন্ত কে বুঝতে পারছো আমাকে একটু বলো তো। আচ্ছা, এই পর্যন্ত কে বুঝতে পারছো বলো। জুবু বলেছো যে স্যার আপনার ক্লাস করে মনে সব কমন পড়েছে চট্টগ্রাম বোর্ডে, মনে হলো এই প্রথমবারের মতো প্রশ্ন সহজ হয়েছে, অনেক ধন্যবাদ। আরো আগে যদি ক্লাসটা করতা বা আরো আগে যদি ক্লাস নেওয়ার সুযোগ হতো, ইনশাল্লাহ আসলে তোমরা আরো অনেক বেনিফিটেড হতা বা অনেক অনেক ভালো কিছু করতে পারতা। তারপরে যারা আসলে একটু মনোযোগ দিয়েছো, আশা করি যে তোমরা ভালো করেছো। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, তাহলে আমি একটু সামনের দিকে যেতে পারবো। ওকে, আচ্ছা, ওকে, যারা যারা হ্যাঁ ক্লিয়ার, ওকে ওকে ঠিক আছে। তোমরা মানে ক্লাসে আসলে উপস্থিতি খুবই কম, তোমরা যদি একটু শেয়ার মেনশন করো তাহলে কিন্তু আসে, অথবা কমেন্ট সেকশনে তোমরা হাইলাইটস লেখাটা লিখতে পারো, তাহলে সবাই চলে আসবে তোমার বন্ধু বান্ধব যারা আছে। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমি হচ্ছে সামনের দিকে যাচ্ছি। এখন আসো যে আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখো যে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য নির্ণয়। একটু আগে আমি তোমাদের বলছি যে আমি শুধু ক্লাসই নিব না, আমি তোমাদের উত্তর সহ এই পিডিএফটা দিব। তখন কি হবে, তোমার আর বই পড়তে হবে না। ঠিক আছে, আমি একটা স্টুডেন্টকে 2 বছরে যা পড়িয়ে একটা হচ্ছে নোট করে দেই, সেই নোটটা তোমরা একদিনেই পাবা। ঠিক আছে, আমি 2 বছর যুক্তিবিদ্যা ক্লাসে পড়িয়ে যে নোটটা হয় একটা স্টুডেন্টের 2 বছর পড়ার পরে আমার কাছে, সেই নোটটা কিন্তু তোমরা আজকেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ওকে, দেখো যে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য, এই পার্থক্য অলরেডি কিন্তু আমি বলেছি, তারপরে একটু পড়াই দেই যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। দেখো, সংজ্ঞায় পদের পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হয়। একটু আগে বললাম না যে সংজ্ঞা মানে হচ্ছে যে কয়টা যথার্থ থাকবে সবগুলোই উল্লেখ করতে হয়। তাহলে সংজ্ঞায় কি বলতো, পূর্ণ যথার্থ উল্লেখ করতে হয়। সংজ্ঞা নিয়ম কানুনের উপর নির্ভরশীল। একটু আগে বললাম নিয়ম অমান্য করলেই তো তার অনুপপত্তি হবে, যার নিয়ম নাই তার অনুপপত্তি নাই। তাহলে সংজ্ঞার নিয়ম আছে। এরপরে কি, যে একটি পদের একটি মাত্র সংজ্ঞা হতে পারে, একটা পদের অনেক সংজ্ঞা হয় না, একটা পদের একটাই সংজ্ঞা হয়। ঠিক আছে, কিন্তু বর্ণনা কিন্তু অনেক ধরনের হতে পারে। যেমন মানুষ সম্পর্কে আমার অবজারভেশন, আমার বর্ণনা আর তোমার বর্ণনা কখনো এক হবে না। বর্ণনা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সংজ্ঞা কিন্তু একটাই হবে। ঠিক আছে, যেহেতু ওটার নিয়ম আছে। এরপরে সংজ্ঞার মূল্য সবসময়ই সমান, শুধুমাত্র জাতিবাচক পদেরই সংজ্ঞা দান সম্ভব। এটা খুব ভালো করে একটু লেখো, মানে এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য, যে শুধুমাত্র জাতিবাচক পদেরই সংজ্ঞা দেওয়া যায়, সংজ্ঞা দেওয়া যায়, অথবা কি বলবো, শুধুমাত্র শ্রেণীবাচক পদেরই কি দেওয়া যায় বলতো, সংজ্ঞা দেওয়া যায়। শ্রেণীবাচক কিংবা হচ্ছে জাতিবাচক একই কথা, যাকে আসলে ভাগ করা যায়। বুঝতে পারছো, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, যে শুধুমাত্র জাতিবাচক পদেরই কি দেওয়া যায়, সংজ্ঞা দেওয়া যায়। এরপরে আসো যে সংজ্ঞা একটা কি প্রক্রিয়া বলতো, বৈজ্ঞানিক প্রক্রিয়া। বৈজ্ঞানিক কেন, কারণ এখানে কি বলতো, এখানে নিয়ম কানুন আছে। আর বর্ণনা কি, এখন বর্ণনা হচ্ছে লৌকিক প্রক্রিয়া। এটা তো আরো ইজি হলো, যে এখন বর্ণনাগুলো ইজি হলো, যখন তুমি সংজ্ঞার হচ্ছে পার্থক্যগুলো দেখলা তখন বর্ণনাটাও ইজি হলো। এখানে বৈজ্ঞানিক বস্তু, তাহলে বর্ণনাটা কি হবে, বর্ণনা হবে হচ্ছে তোমার মানসিক প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে কি বলতো, জাতিবাচক পদের সংজ্ঞা দেওয়া যায়, আর হচ্ছে কি বর্ণনা, তুমি যে পদেরই ইচ্ছা, তুমি যার ইচ্ছা তারই দিতে পারবা। বুঝতে পারছো, তাহলে আপাতত মানে এই পর্যন্ত তোমাদের আসলে ক্লিয়ার। ওকে, আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়ে গেছো। ওকে, এই পর্যন্ত আশা করি যে তোমরা ক্লিয়ার। এখন আমরা সামনের দিকে যাই।
ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। এই যে বর্ণনা, একটু আগে বললাম না যে হচ্ছে তোমার হচ্ছে সংজ্ঞার পার্থক্যগুলো কি, এখন আমরা বর্ণনার পার্থক্যগুলো দেখি। যে বর্ণনায় কখনো উপলক্ষণ হয়, কখনো অবান্ত লক্ষণ, কিংবা কখনো যথার্থর অংশ বিশেষের সাথে মিশিয়ে মূলত উল্লেখ করা হয়। এটা হচ্ছে বর্ণনা, একটু আগে বোঝাইছি যে বর্ণনার কোনো নিয়ম কানুন নেই। বর্ণনার কি কোনো নিয়ম কানুন আছে? নাই। বর্ণনা হচ্ছে আমার একটা হবে, তোমার একটা হবে, আরেকজন মানুষের একটা হবে, আলাদা আলাদা হবে। যে বর্ণনার মূল্য সবসময় সমান হয় না, কিন্তু যৌক্তিক সংজ্ঞার কিন্তু কি হয় বলতো, মূল্য সমান হয়। এরপরে বস্তুর বর্ণনা দেয়া হয়, বস্তুর বর্ণনা দেওয়া হয়, যে কোনো কিছুর বর্ণনা দেওয়া হয়, বস্তু, ঠিক আছে, বস্তুর বর্ণনা বেশি দেওয়া হয়। এরপর যে সমস্ত পদের কোনো যথার্থ নেই তাদের বর্ণনার মাধ্যমে প্রকাশ করা হয়। বলছে যে যাদের যথার্থ নেই তাদের আসলে কিভাবে প্রকাশ করব, তাদেরও তো আসলে মানে তোমাকে উল্লেখ করতে হবে বা বর্ণনা দিতে হবে, সংজ্ঞা দিতে হবে। তো সেটাকে আমরা কিভাবে বলবো বলতো, বর্ণনার মাধ্যমে সেটাকে বলতে পারবো, যাদের আসলে যথার্থ নেই, যে পদের যথার্থ নেই। বর্ণনা একটি কি, একটু আগে বলছিলাম যে লৌকিক প্রক্রিয়া। যদি সংজ্ঞা হচ্ছে কি হয় বলতো, সংজ্ঞা যদি বৈজ্ঞানিক প্রক্রিয়া হয় তাহলে কি বর্ণনা হচ্ছে লৌকিক প্রক্রিয়া। এখন এখান থেকে কিন্তু কি আসবে বলতো, এমসিকিউ আসবে। যেখানে 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 এমসিকিউ আসবে সেগুলো কিন্তু আলোচনা করছি। তাহলে এটা খ এবং গ নাম্বার খুবই কম বোর্ডে আসে, একটা দুইটা বোর্ডে হয়তো সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য আসতে পারে, তবে এটা লেস ইম্পর্টেন্ট। কিন্তু আমাকে পড়তেই হবে, কারণ খ নাম্বারের জন্য আসবে। আর তার মানে খর জন্য পড়লে তো আমাকে গর জন্য পড়াই হয়ে গেল। তাহলে আমি কিন্তু সেভাবে সাজিয়েছি, ঠিক আছে, উত্তর সহ কিন্তু সাজিয়েছি। ওকে, এই পর্যন্ত আশা করি তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা সামনের দিকে একটু যাই। যে এখন কথা হচ্ছে এই যে সংজ্ঞা কাকে বলে, বর্ণনা কাকে বলে, সংজ্ঞা বর্ণনার মধ্যে পার্থক্য সেটা আমরা দেখে ফেলেছি। এখন হচ্ছে এই যে সংজ্ঞার নিয়মাবলী, আমরা প্রথমেই বললাম যে সংজ্ঞার কয়টা নিয়ম আছে, 5টা নিয়ম আছে। যেহেতু সংজ্ঞা হচ্ছে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, তার মানে এর নিয়ম আছে। নিয়মটা যদি কেউ অমান্য করে তাহলে সেখানে ভুল আছে, ভ্রান্তি আছে। আর যুক্তিবিদ্যার ভাষায় ভ্রান্তিকে আসলে কি বলে, অনুপপত্তি বলে। তাহলে এখন এই যে সংজ্ঞার 5টা নিয়ম আছে, সেই নিয়ম 5টা আমরা দেখবো। এবং এই যে প্রথম নিয়মের তোমার প্রথম নিয়মের ব্যত্যয় ঘটলে কোন কোন অনুপপত্তি ঘটে, কিংবা দ্বিতীয় নিয়মের ব্যত্যয় ঘটলে কোন কোন অনুপপত্তি ঘটে, এগুলো আমরা একটু বুঝে বুঝে পড়বো, তাহলে যে পরীক্ষায় আমরা ইজিলি কিন্তু পারবো। ঠিক আছে, এখন দেখো যে প্রথম নিয়ম, আমরা একটু প্রথম নিয়মটা দেখি। যে প্রথম নিয়ম কি আছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, এর চেয়ে বেশিও নয়, এর চেয়ে কমও নয়। ঠিক আছে, প্রথম তোমার হচ্ছে সংজ্ঞার প্রথম নিয়মটা হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, এর চেয়ে বেশিও নয়, কমও নয়। খুবই সহজ করে আমি দিয়েছি আমার ভাষায়, বইয়ের ভাষায় পড়তে যাবে না, খুব ইজি লাগবে তোমাদের জন্য। এটা হচ্ছে সংজ্ঞার কি বলতো, প্রথম নিয়ম। যে যে কয়টা মূলত কি থাকবে বলতো, যে কয়েকটা হচ্ছে যথার্থ থাকে সে সব কয়টা উল্লেখ করতে হবে, কম উল্লেখ করা যাবে না, বেশি উল্লেখ করা যাবে না। এটা হচ্ছে এই প্রথম নিয়মের হচ্ছে সারমর্ম। এখন কথা হচ্ছে এই যে সংজ্ঞার এই নিয়ম যদি তুমি অমান্য করো, তার মানে কি হয়, তুমি কম দিবা, না হয় তুমি বেশি দিবা যথার্থ। যদি কম দাও তখনও অনুপপত্তি হবে, যদি বেশি দাও তবুও কি হবে, অনুপপত্তি হবে। তাহলে এই যে সংজ্ঞার প্রথম নিয়ম, এই প্রথম নিয়ম তোমার হচ্ছে কি করলে, অমান্য করলে 4 ধরনের অনুপপত্তি হয়। কয় ধরনের বলতো, 4 ধরনের অনুপপত্তি হয়। কি হবে বলতো, একটা হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, একটা হচ্ছে আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি, এটাকে আবার অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে, একটা হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এই 4 ধরনের অনুপপত্তি ঘটে হচ্ছে প্রথম সংজ্ঞার প্রথম নিয়ম যদি আমরা অমান্য করি। প্রথম নিয়মে বলা আছে কি করা যাবে না বলতো, যথার্থ থেকে কম বা বেশি কি করা যাবে না, যথার্থ উল্লেখ করা যাবে না। এখন আমি যদি কম করি কিংবা বেশি করি তাহলে আমার অনুপপত্তিটা ঘটবে। আমি একটা করে কি দিয়েছি বলতো, একটা করে উদাহরণ দিয়েছি। কাকে বলে এগুলো কিন্তু এখানে দেই নাই, কারণ তখন স্লাইডটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট বুঝাই দিব যে কিভাবে বেশি হলো কিভাবে কম হলো, কোনটা আপতিক কোনটা বাহুল্য, এগুলো যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে, ওকে, এগুলো যেন তোমরা বুঝতে পারো, খুব সহজে যেন এগুলো বুঝতে পারো। ওকে, ওকে, আচ্ছা তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা বলো তো একটু আমাকে, এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, আমাকে একটু জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা। একটু জটিল আলোচনা তো, আমরা হচ্ছে একটু বুঝে বুঝে পড়বো। ঠিক আছে,
আমরা তথাকথিত ক্লাস নিচ্ছি না, ঠিক আছে। তথাকথিত ক্লাস বলতে আমরা 2টা সিকিউ সলভ করলাম কিংবা হচ্ছে অনেকগুলো বোর্ড এমসিকিউ সলভ করলাম, তো এটা আসলে ক্লাস না। ক্লাস মানে হচ্ছে তোমাকে ধরাই দেওয়া যেন তুমি কিছু পড়তে পারো। আমি যদি এক অধ্যায় আজকে পড়াই, সেই এক অধ্যায়ে যদি তোমরা বোঝো তাহলে সেটাই হচ্ছে সার্থকতা এবং সেটাই হচ্ছে ক্লাস। কিন্তু আমি হচ্ছে শুধু এমসিকিউ কিংবা বোর্ড প্রশ্ন সলভ করালাম, কোনো ধারাবাহিক কোনো কিছু আলোচনা করলাম না, সেটা কিন্তু কোনো ক্লাস না, ঠিক আছে। অনেক জায়গায় যে ক্লাসগুলো আসলে হয় আমি সেটা বলতে চাই না, কিন্তু আসলে ক্লাস এমন হওয়া উচিত না, সেটা হচ্ছে কথা। যে যতটুকু পড়াচ্ছি ততটুকু যেন তোমাদের হচ্ছে বুঝাইতে পারি, সেটা এক অধ্যায় হয় না কেন। আজকে এক্সাম সেরা হয়েছে, আলবাব হুসাইন, ওকে ঠিক আছে। পাখি আক্তার প্রিয়া বলেছো যে আবার বোঝান। আমি এই জায়গাটা আবার বোঝাই, আমি বলছি যে সংজ্ঞার হচ্ছে 5টা নিয়ম, এটা কিন্তু এমসিকিউ এ আসবে। সংজ্ঞার যে 5টা নিয়ম এটা কিন্তু এমসিকিউ প্রশ্নতে আসবে। এখন এই যে সংজ্ঞার 5টা নিয়ম, এই নিয়মগুলো অমান্য করলে মূলত কি হয়, অনুপপত্তি ঘটে, ভ্রান্তি ঘটে। ভ্রান্তি বা ভুল হয়, সেটাকে যুক্তিবিদ্যার ভাষায় অনুপপত্তি বলে। এখন এই যে প্রথম নিয়ম, প্রথম নিয়মে বলা আছে, মুখস্থ করে নিতে হবে, যে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, এর চেয়ে বেশিও নয় এর চেয়ে কমও নয়। যদি আমরা কি করি, প্রথম নিয়ম অমান্য করে যদি আমরা কোনো একটা পদের সংজ্ঞা দিতে গিয়ে হয় বেশি যথার্থ উল্লেখ করি, হয় কম যথার্থ উল্লেখ করি, তাহলে 4 ধরনের অনুপপত্তি হয়। একটা বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, একটা হচ্ছে আপত্তিক সংজ্ঞাজনিত অনুপপত্তি, একটা হচ্ছে কি বলতো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে সংজ্ঞার প্রথম নিয়ম হচ্ছে তোমার কি হলে অমান্য করলে আমাদের এই 4 ধরনের অনুপপত্তি হয়। এখন আমরা একটা করে উদাহরণ দিব আর বুঝবো জিনিসটা। দেখো উদাহরণ 1 আছে যে মানুষ হয় এমন প্রাণী যার বিচার ক্ষমতা আছে। দেখো মানুষ হয় এমন প্রাণী যার বিচার ক্ষমতা আছে। এখন বাহুল্য সংজ্ঞা কি বলতো, যখন অতিরিক্ত তুমি দিবা, কি দিবা বলতো, যখন অতিরিক্ত বলবা। এই যে মানুষ হয় এমন প্রাণী, তুমি প্রাণী বলেছো, ঠিক আছে, যার বিচার ক্ষমতা আছে। এই যে বিচার ক্ষমতা, বিচার ক্ষমতা, এই বিচার ক্ষমতা কোথা থেকে আসছে বলতো, মানুষের বুদ্ধিবৃত্তি থেকে আসছে। তাহলে এটা হচ্ছে কি হলো বলতো, এটা হচ্ছে বেশি হয়ে গেল, ঠিক আছে। বাহুল্য সংজ্ঞা এটা হচ্ছে বেশি হয়ে গেল। কি বেশি হয়ে গেল, যে মানুষের তো 2টা, আমি এটা বললাম, এটা হচ্ছে এটা না বলে আরো এরকম হয় যে হচ্ছে এমন বলা যায় যে মানুষ হয়, আচ্ছা মানুষ হয়, আচ্ছা বুদ্ধিবৃত্তি সম্পন্ন, আরো ভালো কথা, বুদ্ধিবৃত্তি সম্পন্ন চালাক জীব, চালাক জীব, ঠিক আছে। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন চালাক জীব, এটা হচ্ছে এটা। এই উদাহরণটা ফলো করলে একটু বুঝবা কম, এই জন্য এটা কেটে দিলাম, তোমরা এটা একটু খেয়াল করো, ঠিক আছে। আমি এটা বললাম যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন চালাক জীব। দেখো এখন আমরা জানি কি যে মানুষ পদের কি থাকা লাগবে, 2টাই যথার্থ থাকা লাগবে। একটা বুদ্ধিবৃত্তি আছে, একটা জীববৃত্তিও আছে, কিন্তু কথা হচ্ছে এক্সট্রা করে একটা গুণ আসছে, সেটা কি বলতো, চালাক। এই চালাকটা মানুষ পদের কি বলতো, মানুষ পদের হচ্ছে উপলক্ষণ। চালাকটা কি বলতো, উপলক্ষণ। এখন কথা হচ্ছে ভাইয়া এটা কিভাবে উপলক্ষণ, এটা বুঝতে গেলে তোমাকে 4 নম্বর অধ্যায় ছিল না বিধেয়ক, সেখানে যাইতে হবে। সেখানে গিয়ে বিধেয়ক আমরা জানি যে বিধেয়ক আমরা জানি যে 5 প্রকার, সেখানে উপলক্ষণ একটা হচ্ছে প্রকারভেদ। উপলক্ষণ কাকে বলে, যে উপলক্ষণ হচ্ছে এমন একটা গুণ, যে গুণ বা গুণাবলী যথার্থ নয় কিংবা যথার্থের অংশ, যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। এটা বলতে পারি যে যে গুণ বা গুণাবলী কি নয়, যথার্থ নয় কিন্তু যথার্থ থেকে নিঃসৃত হয়, সেটা হচ্ছে উপলক্ষণ। দেখো এই চালাকটা কিন্তু যথার্থ না, কিন্তু দেখো এই যে বুদ্ধিবৃত্তি আছে না, বুদ্ধিবৃত্তি মানুষের যথার্থ, সেই বুদ্ধিবৃত্তি থেকে কিন্তু চালাক শব্দটা আসছে, ঠিক আছে। যদি মানুষের বুদ্ধি না থাকতো তাহলে কি মানুষ চালাক হতে পারতো, পারতো না। তার মানে এই যে যথার্থ থেকে যেহেতু এই চালাক গুণটা আসছে, তার মানে এটা কি বলতো, এটা হচ্ছে উপলক্ষণ। বুঝতে পারছো, উপলক্ষণের সংজ্ঞায় বলা আছে। উপলক্ষণ কাকে বলে, উপলক্ষণ হচ্ছে এমন গুণ যা যথার্থ নয় কিন্তু যথার্থ থেকে নিঃসৃত হয়, যথার্থ থেকে আসে। যেমন এখন যদি আমি বলতাম যে মানুষ হয় চালাক জীব, ঠিক আছে, এই চালাক, অথবা এখন যদি বলতাম মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিবেকবান জীব। বিবেকবান কি বলতো, যে এই বুদ্ধিবৃত্তি থেকেই তো মানুষের বিবেক আসছে। যদি বুদ্ধিটা না থাকতো তাহলে কি মানুষের বিবেকটা জাগ্রত হতো, হতো না।
তার মানে আমরা বলতে পারি কি বলতো, এই যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন চালাক জীব কিংবা বিবেকবান জীব, এটা হচ্ছে উপলক্ষণ। আর উপলক্ষণ যদি থাকে যে কোনো একটা সংজ্ঞায় অতিরিক্ত একটা গুণ থাকবে এবং ওই অতিরিক্ত গুণটা যদি উপলক্ষণ হয় তাহলে সেটা কি সংজ্ঞা বলতো, বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এইটুকু বুঝছো বলতো? এটা কিন্তু অনেক একটা কঠিন জিনিস, কিন্তু তোমাদের আমি যেভাবে বোঝালাম একটু বোঝার কথা ভাইয়া, একটু মনোযোগ দাও, ঠিক আছে? বুঝছো এই পর্যন্ত? বলো। ওকে ওকে, বুঝছো এইটুক জায়গা বুঝছো? ওকে, এইটুক জায়গা বুঝছো? বলো। এইটুক জায়গা বুঝছো কিনা বলো তো? আচ্ছা, এইটুক জায়গা বুঝছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবা। ওকে, আচ্ছা ওকে। না বোঝার কোনো অপশন নাই আমি মনে করি, যদি তুমি একটু মনোযোগ দাও, না বোঝার কোনো অপশন নাই। যে সংজ্ঞায় যদি অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে এবং অতিরিক্ত গুণটা যদি ওই পদের উপলক্ষণ হয় তাহলে যে অনুপপত্তিটা ঘটে সেটা হচ্ছে কি, বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। বুঝতে পারছো? তুমি বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে এইটা দেখতে পারবা, কিন্তু আমি তোমাকে কি দিলাম বলো তো? আমি তোমাকে এই যে উদাহরণ দিয়ে হচ্ছে কি বললাম, বুঝাইলাম। ওকে, এখন হচ্ছে আসো যে হচ্ছে আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি। কেন এটাকে অবান্তর সংজ্ঞাজনিত, আমার গলা আটকে গেছে। আচ্ছা আসো। স্যার কোনটা নিয়ম 5 এবং কোনটা নিয়ম 1 তা বুঝতে পারি না। এটা বোঝার জন্য তোমাকে খাতায় লিখতে হবে নিয়ম 1 নিয়ম 2, ঠিক আছে? এভাবে লিখে পড়তে হবে, বুঝতে পারছো? আচ্ছা ভূমি আবার ক্লাসটা করে নিতে পারবা, ঠিক আছে? মাহির আবিদ স্যার বিয়ে করছেন? আমি বিয়ে করি না, আমি বিএসএস করেছি। বিএসএস করেছি, বুঝছো? আমার ডিগ্রির নাম হচ্ছে বিএসএস, বিয়ে না। ভাইয়া এমসিকিউ যদি বইয়েরগুলা পড়ি তাহলে কি কমন পাবো? বইয়েরগুলা পড়লেই যে কমন পাবে এমনটা না। আমি তোমাকে এমসিকিউ এর একটা দিব, ঠিক আছে? আগামীকালকে দিব এমসিকিউ ক্লাসের পরেই, তো সেটা পড়লে এনাফ তোমার জন্য, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আশা করি যে তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা আসি যে আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি। ওই একই কথা, যে সংজ্ঞায় যদি অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং অতিরিক্ত গুণটা যদি ওই পদের কি হয় বলতো, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়। কি হয় বলতো? অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়। কি, আবার পড়ো, যে কি কোনো সংজ্ঞায় যদি কি হয় বলতো, অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং ওই অতিরিক্ত গুণটা যদি কি হয় বলতো, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাকে আসলে কি বলে বলতো? আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে। তাকে কি বলে বলতো? আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে। আবার বলছি, যেটা কোনো সংজ্ঞায় যদি অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং অতিরিক্ত গুণটা যদি কি হয় ওই পদের কি বলতো, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ মানে কি, এই অবান্তর লক্ষণ মানে কি সেটা আগে বুঝতে হবে। আমি কিন্তু গত ক্লাসে পড়িয়েছিলাম, ফার্স্ট পেপারের ক্লাসে বলছি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হচ্ছে যে মানে অবিচ্ছেদ্য পরের কথা, আগে অবান্তর লক্ষণ বলে কি বুঝি, যে গুণটা, যে গুণ বা গুণাবলী যথার্থ না, যথার্থের অংশও না, যথার্থ থেকে নিঃসৃতও হয় না, মানে যথার্থের সাথে কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে তোমার কি মানে কি গুণ বলতো, সেটা হচ্ছে অবান্তর লক্ষণ। এই অবান্তর লক্ষণ হচ্ছে 4 ধরনের। আমি বলছিলাম ব্যক্তিগত বিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য, একটা হচ্ছে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে এই যে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ মানে এই দ্বিপদ থেকে তুমি মানুষকে আলাদা করতে পারবে না। মানুষ হলেই তার 2টা পা লাগবে। একটা মানুষের যদি 2টা না পেয়ে, মানে 2টা পা না হয়ে 4টা হয়, তাহলে তাকে আমরা হচ্ছে মানুষ বলি না, তাকে আমরা বলবো যে অন্য কোনো প্রাণী, অথবা সবাই দেখার জন্য ভিড় করব সেই বাসায় গিয়ে যে মানুষের কেন
হচ্ছে 4টা পা হলো, কেন 3টা পা হলো? কারণ আমরা জানি তো 2টা পা, তার মানে ওই মানুষ পদ থেকে আমরা 2টা পা আলাদা করতে পারবো না। এই জন্য এটার নাম কি বলতো, কি বলতো, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। মানে মানুষ পদ থেকে এটা আলাদা করা যায় না, মানুষ মানেই হচ্ছে 2টা পা থাকবে। তাহলে এটাই বললাম যে কোনো সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণের উল্লেখ থাকে এবং অতিরিক্ত গুণটা যদি কি হয় বলতো, অতিরিক্ত গুণটা যদি ওই পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সেটা কি হয়, আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখানে উদাহরণটা দেওয়াই আছে, এটাই আমি বোঝালাম। এই যেমন হচ্ছে কি বলতো, এই যে দ্বিপদ, এখানে কিন্তু বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি দুটো আছেই, কিন্তু এক্সট্রা করে একটা গুণ দেওয়া আছে দ্বিপদ। এই দ্বিপদটা যেহেতু কি বলতো অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এই জন্য এটার নাম হয়েছে আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখন আসো অবান্তর সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অব্যাপক কি, এটাও হচ্ছে বেশি, এটা হচ্ছে কি বলতো বেশি, যে সংজ্ঞায় যদি কি করা হয় বলতো, অতিরিক্ত কোন গুণের উল্লেখ করা হয় এবং অতিরিক্ত গুণটা যদি কি হয় বলতো, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আগেরটা কি ছিল, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কিন্তু এটা কি বলতো, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে সেটা কি হবে বলতো, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন মানুষ হয় এক শ্রেণীর বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব। এই যে সভ্যজীব কি বলতো, সভ্যর সাথে কি মানুষ পদের কোনো সম্পর্ক আছে? নাই। মানে যদিও নাই, মানে আমরা যদি বলি যে সৎ, আমরা যদি বলি সৎ, আমরা যদি বলি হচ্ছে শিক্ষিত, দেখো শিক্ষিত, আমরা যদি বলি শিক্ষিত, দেখো এই যে মানুষ মানেই কি শিক্ষিত হওয়া লাগবে, বা হচ্ছে সবাই কি শিক্ষিত না, সবাই কি সৎ না? তার মানে এটা কি বলতো, এটা হচ্ছে অবিচ্ছেদ্য না, বরং এটা বিচ্ছেদ্য। মানুষ ভেদে আলাদা আলাদা, কেউ সৎ, কেউ সভ্য, কেউ অসভ্য, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত। তার মানে এটা মানুষ ভেদে যেহেতু আলাদা হয়, তার মানে এটা কি বলতো, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ যদি কি থাকে বলো, কোনো একটা সংজ্ঞায় থাকে, যে কোনো একটা সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় এবং অতিরিক্ত গুণটা যদি কি হয় বলতো, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে তাকে কি বলবো আমরা, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তোমরা যারা আসলে ক্লাসে আছো, পরবর্তীতে তোমরা পিডিএফ দেখলে বুঝতে পারবা, কিন্তু যারা ক্লাসে নাই তারা কিন্তু বুঝতে পারবে না পিডিএফ দেখে। ঠিক আছে, ওকে। এরপরে আসো যে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অতি ব্যাপক মানে কি, এখানে ব্যাক্তত্বটাকে বাড়ানো হয়, জ্যাতার্থটা কম থাকে। এই বাকি দুইটাতে কি, বাকি তিনটাতে আমরা কি পড়ছিলাম, যে জ্যাতার্থ বেশি থাকবে। আর প্রথম নিয়ম আমরা বলছি, প্রথম নিয়ম থেকেই সৃজনশীল কিন্তু একটা আসবে। এরপর আরেকটা নিয়ম আছে যেখান থেকে আসবে, সেটা আমি কিন্তু করাবো। ওকে, আচ্ছা, প্রথম নিয়ম থেকে কিন্তু অবশ্যই একটা সিকিউ আসবে। তার মানে এই নিয়মটা আমাদের গুরুত্বপূর্ণ, যে এই যে বাকি যে আমরা উপরে যে তিনটা আমরা পড়লাম, সেই তিনটাতে আমাদের কি ছিল, জ্যাতার্থ বেশি ছিল। কিন্তু একটা আছে যে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, শুনতে লাগতেছে অতি ব্যাপক, কিন্তু মূলত এটা কি বলতো, এটাতে কি থাকবে, জ্যাতার্থ কি থাকবে বলতো, জ্যাতার্থ হচ্ছে কম থাকবে। দেখুন আমি বললাম মানুষ হয় এক শ্রেণীর জীব, অথবা মানুষ হয় জীব, অথবা বললাম মানুষ হয় প্রাণী। দেখো আমি মানুষ হয় প্রাণী বলে আমি সংজ্ঞাটা শেষ করলাম, কিন্তু এখানে মানুষ পদের কয়টা, একটা তো মাত্র আমি কি বলছি, একটা মাত্র হচ্ছে জ্যাতার্থ বলছি। কিন্তু আমরা তো জানি মানুষ পদের জ্যাতার্থ 2টা, তাহলে এখানে কি আছে, জ্যাতার্থ কম আছে, এই জন্য এটার নাম অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তবে এই অতি ব্যাপক নামটা হয়েছে এই মানুষ পদের ব্যাক্তার্থটাকে বাড়িয়ে দিছে। এই জন্য যখন আমি মানুষকে জীব বলছি, তখন শুধু মানুষই জীব হয়েছে, অন্যান্য প্রাণীগুলো বাদ গেছে। তার মানে কি হয়ে গেছে বলতো, মানুষের ব্যাক্তত্বটা বেড়ে গেছে। এই মানুষের ব্যাক্তত্বটা বেড়ে যাওয়ার কারণে এটা অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি নাম। কিন্তু তোমরা বুঝবা কি দিয়ে বলতো, তোমরা বুঝবা হচ্ছে এটা দিয়ে, যে মানুষ হয় এক শ্রেণীর জীব, মানে যখন ব্যাক্তার্থ কম থাকে, যখন জ্যাতার্থ কম থাকে, তখন মূলত কি হয়, অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়। এই যে প্রথম নিয়ম ছিল, এই প্রথম নিয়মের যে 4টা অনুপপত্তি, আশা করি একটা সিকিউর জন্য তোমাদের ক্লিয়ার। কারা কারা বুঝছো আমাকে একটু জানাও। এরপরে গিয়ে আমি কি করবো বলতো, এরপরে আমি সামনের দিকে আগাবো। ওকে, আচ্ছা, আমি সামনের দিকে আগাবো, এইটা আমাদের শেষ। ঠিক আছে, আমাদের এইটা শেষ। ওকে, কে কে বুঝছো বলো তো, আমাকে একটু জানাও, কে কে বুঝছো, আমাকে একটু জানাও যে কে কে বুঝছো। সবাই সবাই আচ্ছা, যারা আসলে লেখা দেখতে পাচ্ছ না, আচ্ছা ভাই লেখাটা একটু উপরে লেখেন, ওটা তো স্লাইড তো নিচে, এই জন্য স্লাইড যে নিচে, এই জন্য হচ্ছে দেখা যায় নাই। কোনো সমস্যা নেই, তোমরা তো স্লাইডটা পাবাই। ওকে, তোমরা তো স্লাইড পাবাই। দুষ্টামি করতেছো শিফাত, বলতেছো সমস্ত ক্লাসটাই দেখবো, ভাইরাল ক্লাসটার মতো যদি কেউ আসবে না। ঠিক আছে, এখানে কেউ আসবে না শিফাত, এসব বলতে হয় না। আর হচ্ছে বাজে কমেন্ট কইরো না, ঠিক আছে? হ্যাঁ, বাজে কমেন্ট কইরো না, এখানে আপুরা আছে, তোমরা অনেক ভালো। ঠিক আছে, অন্যদের মতো তো তোমরা না,
ঠিক আছে, অন্যদের মতো তো তোমরা না, কারা কি করলো, কি বললো, কি হলো, ঠিক আছে, এগুলো না দেখে নিজে পড়াটা পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আচ্ছা, ওকে, এই পর্যন্ত বুঝছো তো? এই পর্যন্ত বুঝছো তো? তোমাদের উপস্থিতিটা খুবই ভয়ানক, মানে তোমাদের উপস্থিতিটা জলের মতো ক্লিয়ার। স্যার এগুলো কোনো কথা? জান্নাত ইসলাম জান্নাত, কি কথা বলো তো? আচ্ছা বুঝ, পরে মনে থাকবে, ঠিক আছে, পরে মনে থাকবে, এখন জাস্ট ক্লাসগুলো করো। হ্যাঁ বুঝছি তাওসিফ, আমি তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে, আমি তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করছি, কিন্তু সবাই তো তাড়াতাড়ি বুঝে না, বুঝছো, সবাই তো আসলে বুঝে না। আমরা হচ্ছে প্রথম নিয়মটা পড়লাম, যারা একটু সমস্যা হচ্ছে আবার একটু পজ করে দেখবে, কারণ অনেকগুলো ব্যাপার আছে। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। দেখো যে দ্বিতীয় নিয়মে কি বলা আছে, যে সঙ্গেয় পদের ব্যাখ্যার্থ সংজ্ঞায় বর্ণিত পদের ব্যাখ্যার্থের সমান হতে হবে, এর কম বা বেশি হলে চলবে না। ঠিক আছে, এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে যে তুমি সঙ্গেয় পদের ব্যাখ্যার্থ এবং সঙ্গেয় বর্ণিত পদের ব্যাখ্যার্থের সমান, মানে এক কথায় তুমি যার সংজ্ঞা দিবা, তুমি যার সংজ্ঞা দিবা তাই মানে সেই পদটা এবং হচ্ছে যে যে পদটা দেয়া থাকবে, তো এই দুইটা পদের কি হতে হবে বলো তো? অবশ্যই কি বলো, তোমার কাছে জানতে চাওয়া হবে যে পদের সংজ্ঞা, এবং তুমি ওই পদের সংজ্ঞা দিবা, তাহলে একটা সংজ্ঞা সঙ্গেয় পদ আর একটা কি সংজ্ঞার্থ পদ, দুইটা আলাদা আলাদা জিনিস, এবং এটা ক নাম্বারের জন্য কিন্তু আসবে, কোনটা সংজ্ঞার্থ পদ কোনটা সঙ্গেয় পদ। ঠিক আছে, তুমি যার সংজ্ঞা দাও, ঠিক আছে, সেটা সঙ্গেয় পদ। ওকে, এখন আসো যে এই যে কথা হচ্ছে যে আমরা কি করব, পূর্ণ ব্যাখ্যার্থ উল্লেখ করব। যদি কম ব্যাখ্যার্থ উল্লেখ করি তাহলে দুইটা অনুপপত্তি ঘটবে। কি কি বলতো? একটা অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে, একটা অব্যাপক, একটা হচ্ছে অতি ব্যাপক। কিভাবে আমরা বুঝবো যে একটা হচ্ছে অব্যাপক? দেখো, মানুষ এক শ্রেণীর সভ্য বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। যখন আমি এটা বলছি যে যে মানুষ এক শ্রেণীর সভ্য বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, একটু খেয়াল করো, তখন মানুষের ব্যক্তিত্বটাকে কমাই ফেলছি, কারণ মানুষ তো শুধু সভ্যতে সীমাবদ্ধ না, মানুষ আরো আছে, সভ্য অসভ্য মানুষও তো আছে। যেমন নর্থ সেন্টিনেল দ্বীপের মধ্যে একগুলো মানুষ আছে না, যে ভারতের যে পোর্ট বেয়ার আছে, এই পোর্ট বেয়ারের খুব কাছেই 50 কিলোমিটারের মাঝেই একটা কি আছে বলতো, নর্থ সেন্টিনেল আইসল্যান্ড আছে। সেই আইসল্যান্ডে কিন্তু প্রায় 5 শতাধিক হচ্ছে কি থাকে বলতো, সেন্টিলেনিয়েজ জনগোষ্ঠী থাকে, যারা এখনো অসভ্য। ঠিক আছে, তোমাদের এটা বললাম। ওকে, তো এখন কি বলতো, এই যে মানুষ এক শ্রেণীর সভ্য বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, আমি যখনই সভ্য বলছি তখন আমি কি বলছি বলতো, মানুষের ব্যক্তিত্বকে ছোট করে আনছি, কারণ যারা অসভ্য মানুষ তারা এই খাতা থেকে বাদ চলে গেছে। যেহেতু চলে গেছে, তার মানে কি মানুষের ব্যক্তিত্বটা কমাই ফেলছি, তার মানে এটা হচ্ছে অনুপপত্তি ঘটছে। ঠিক আছে, কি অনুপপত্তি? এটা হচ্ছে অব্যাপক কি বলতো, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। বুঝতে পারছো এটা? ওকে, বুঝতে পারছো এটা? ওকে, আচ্ছা, বুঝতে পারছো, আশা করি যে তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে আসো যে অতি ব্যাপক কি, যে যখন আমি বললাম মানুষের সংজ্ঞাটা একটু বাড়ায় দিলাম, তখন বললাম মানুষ হয় জীব, এবং যখন মানুষ হয় জীব তখন এটা তো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হলো। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, মানুষ হয় এক শ্রেণীর জীব, যখন আমি মানুষকে জীব বললাম তখন আসলে শুধু মানুষের জীব হয়ে গেল, মানুষের ব্যাখ্যাতটা বেড়ে গেল। ঠিক আছে, এটার সাথে কনফ্লিক্ট লাগে ওই যে আমরা প্রথম নিয়মের পড়লাম না, অতি ব্যাপক, সেটার সাথে একটা কনফ্লিক্ট লাগে। তবে উদাহরণ দেখলেই বুঝবা, ঠিক আছে, উদাহরণ বা উদ্দীপকটা দেখলেই বুঝবা যে এটা প্রথম নিয়ম নাকি হচ্ছে দ্বিতীয় নিয়ম। ঠিক আছে, উদ্দীপকটা দেখলেই বুঝবা, এটা যেগুলো কনফ্লিক্ট এগুলো কম আসে। ঠিক আছে, যেগুলো আসলে বেশি হচ্ছে, স্যার আপনি আপনি যখন যে নিয়ম করাচ্ছেন এটা আপনার বইতে পঞ্চম নিয়মে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আমি দেখবো। ঠিক আছে, ওকে, দেখবো। শিফাত, তুমি আমাকে ইনবক্স কইরো, আমি দেখবো সমস্যাটা কোথায়। ঠিক আছে, ওকে, ওকে, আচ্ছা, এখন আসো সামনের দিকে। তৃতীয় নিয়মে কি আছে বলতো, যে পদের সংজ্ঞা দিতে হবে ওই পদের প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তুমি যে পদের সংজ্ঞা দিতে চাও ওই পদের কি করা যাবে না বলতো, প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। যেমন আমি বললাম দিন হয় কি বলতো, দিন হয় দিবস, তাহলে এটা তো হলো না সংজ্ঞা, তাহলে এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে কি সংজ্ঞা বলতো, চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। ঠিক আছে, 3 নম্বর নিয়মটা থেকে কিন্তু পরীক্ষায় আসে, যে পদের সংজ্ঞা দিতে হবে ওই পদের প্রতি শব্দ কিংবা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। যদি আমরা করি তাহলে একটা অনুপপত্তি ঘটবে, এটা কি নাম বলতো, চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কি অনুপপত্তি? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। মানে কি বলছি, ওই যে দিন হয়, দিন হয়, দিন হয় কি বলতো, দিবস, দিবস, তার মানে কি ওই যে একই কথা বললাম।
তার গাছ হয় বৃক্ষ, গাছ হয় কি বলতো বৃক্ষ। তাহলে একই কথা বললাম, এই যে একই কথা বললাম, এটাই কি বলতো, এটা হচ্ছে আমার চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন এখানে দেওয়া আছে মানুষ হয় মনুষ্য জাতীয় প্রাণী, তাহলে এখানে কি হয়েছে, মানুষকে একই কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ওকে, এটা হচ্ছে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আলতাফ মাহমুদ, সত্যি আপনি অসাধারণ পড়ান স্যার। ভাই এই নিয়মটা পঞ্চম নিয়ম, হ্যাঁ পঞ্চম নিয়ম, এখানে মূলত সমস্যা হয়েছে। ঠিক আছে, এখানে স্লাইডে চলে আসছে দ্বিতীয় নিয়মে, ঠিক আছে, দ্বিতীয় নিয়মে চলে আসছে। ঠিক আছে, আমরা 2 নম্বর নিয়ম যেটা পড়লাম সেটা মূলত পঞ্চম নিয়ম, এখানে স্লাইডে চলে আসছে। ঠিক আছে, স্লাইডে চলে আসছে, স্লাইডে চলে আসছে। আমি পরে স্লাইডটা দেখি নাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট আমরা তো পড়ছি, ঠিক আছে, আমরা তো পড়ছি, ক্লিয়ার তো জিনিসগুলো। এইটা 3 নম্বর নিয়ম, ঠিক আছে, বইয়ের সাথে। ভাইয়া ওই এটা মানে স্লাইডটা সাজাইতে হয়তো ইয়া করছে, আর আমি স্লাইডটা এসেই ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আমি অন্য একটা জায়গা থেকে এসেই ক্লাস নিচ্ছি, স্লাইডটা আর দেখি নাই, আমি তো তোমাদের ক্লাস নিচ্ছি আর নিচ্ছি। ওকে, আচ্ছা, খুবই দ্রুত যাচ্ছি, অত কিছু দেখছিও না। ঠিক আছে, এই জন্য চতুর্থ নিয়ম আসো যে পদের সংজ্ঞা দিতে হবে, সংজ্ঞাটি ওই পদ থেকে সুস্পষ্ট হতে হবে। এখন আমি চতুর্থ তৃতীয় এগুলো তোমরা বইয়ে দেখবে, জাস্ট তোমরা জিনিসগুলো বোঝো, বুঝতে পারছো, তোমরা জিনিসগুলো বোঝো, কারণ এখানে হচ্ছে স্লাইডটা কি হয়ে গেছে বলো তো, হয়তো উনি এটা করতে এদিক সেদিক হয়েছে। ওকে, একটু দেখো, কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে জিনিসগুলো বোঝো। ঠিক আছে, বোঝাটা গুরুত্বপূর্ণ। যে পদের সংজ্ঞা দিতে হবে, সংজ্ঞাটি ওই পদ থেকে সুস্পষ্ট হতে হবে, সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। কারণ কি, সংজ্ঞায় আসলে কি করা যাবে না বলতো, কোনো রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। যেমন সংজ্ঞায় যদি তুমি রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করো, তাহলে কি হবে বলতো, তাহলে হচ্ছে সংজ্ঞাটার অনুপপত্তি হবে। এইটা হচ্ছে কি বলতো, এটা কয় নাম্বার নিয়ম বলতো, এটা কয় নাম্বার নিয়ম বলো, এটা কয় নাম্বার নিয়ম? স্যার হিসাব বিজ্ঞান কি আজকে হবে? জানি না, আমি হিসাব বিজ্ঞান ক্লাস জানি না। ঠিক আছে, ওকে। এমসিকিউ কালকের ক্লাসে, আগামী কালকে আমরা ক্লাস নিব, তো এমসিকিউ আমরা আগামী কালকে নিব। ঠিক আছে, আগামী কালকে আমরা এমসিকিউ নিব। ওকে, আচ্ছা, তোমরা সবাই একটু জানাও। ওকে, হ্যাঁ এটা 2 নম্বর নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। ঠিক আছে, ওকে, দেখো, এটা এটা হচ্ছে 2 নম্বর নিয়ম, আর হচ্ছে যেটা 2 পড়াইছে ওটা হচ্ছে 5 নম্বর নিয়ম, আর 3 নম্বরটা ঠিকই আছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি বলতো 4 নম্বর। ওকে, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। ওকে, এখন আসো যে পদের সংজ্ঞা দিতে হবে, সংজ্ঞাটি ওই পদ থেকে স্পষ্ট হতে হবে, সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা বা শব্দ ব্যবহার করা যাবে না। এখন আমি যদি দুর্বোধ্য, যেটা আসলে মানুষ বুঝতে পারে না, এমন শব্দ যদি ব্যবহার করি, তাহলে সংজ্ঞাটা ভুল হবে, সংজ্ঞাটার ভ্রান্তি হবে, অনুপপত্তি ঘটবে। অথবা আমি যদি কি করি, সংজ্ঞা হচ্ছে রূপক শব্দ ব্যবহার করি, যেমন আমি প্রতিমা শব্দ ব্যবহার করলাম, মানে যারা হচ্ছে কবিরা আছে না, কবিরা যে প্রতীকী শব্দ ব্যবহার করে কবিতায়, সেগুলো ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় আসলে স্পষ্ট শব্দ বা ভাষা ব্যবহার করা লাগবে। তো আমরা যদি কি করি, আমরা এই নিয়মটা যদি অমান্য করি, এটা হচ্ছে সংজ্ঞার 2 নম্বর নিয়ম, তাহলে আমাদের কি হবে বলতো, 2টা অনুপপত্তি হবে। একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এবং এখান থেকে লিখে নাও যে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি কিন্তু সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। যেমন আমি বললাম, উট হয় মরুভূমির জাহাজ, মানুষ হয় সৃষ্টির সেরা জীব, এই যে ধরনের বিশেষণগুলো আছে না, এগুলো হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অথবা মানুষের সৃষ্টির সেরা মুকুট, এই যে মুকুট বললাম, ঠিক আছে, এগুলো হচ্ছে কি বলতো রূপক শব্দ। এই রূপক শব্দগুলো ব্যবহার করলে কি হয়, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে, যেমন উট হয় মরুভূমির জাহাজ। ওকে, এরপরে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি কেমন, যে শব্দটা আসলে আমরা বুঝি না। যেমন এখানে আমি কি দিছি বলতো, 2টা দিছি, 2টা হচ্ছে উদাহরণ দিছি, যে প্রিয়ামোর পূজনীয় হিয়া পরমা সুন্দরী। ঠিক আছে,
ঠিক আছে, এটা দেখো যে এটা দ্বারা আমি কি বুঝি বলো তো, এটা দ্বারা আমি কি বুঝি, এটা দ্বারা আমি কিছুই বুঝছি না, এটাকে ভেঙে দিতে হবে তোমাকে। ঠিক আছে, এটা একটা কবিতার লাইন যে প্রিয়া মোর পূজনীয় হিয়া পরমা সুন্দরী। তো এখন কথা হচ্ছে এই যে প্রিয়া, একজনের প্রিয়া, সে হচ্ছে কি বলতো অনেক সুন্দর, সে অনেক সুন্দর। তো সে হচ্ছে পূজনীয় হিয়া মানে কি, হিয়া মানে হচ্ছে হৃদয়, সে হৃদয়ে সবসময় থাকে। পূজনীয় মানে কি, পূজা করা, মানে সবসময় যে হৃদয়ে থাকে, তাহলে সে হচ্ছে কি বলতো পরমা মানে অনেক সুন্দরী। তো সেটা হচ্ছে কি বলতো, আমি যখন অর্থটা ভেঙে দিলাম তখন তুমি বুঝলা, কিন্তু যখন প্রথম লাইন বললাম তখন কিন্তু বুঝো নাই। তার মানে এটা কি বলতো, এটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এরপর আসো যে বটবৃক্ষ হচ্ছে সবিতাতাপ লাঞ্ছিত ইত্যাদি ইত্যাদি। তার মানে এই লাইনটা দ্বারা আমি বুঝতে পারছি যে বটবৃক্ষ যে আসলে কি বলতো আমাদের ছায়া দেয়, অনেক উপকারী গাছ, সেটা নিয়ে বলা হচ্ছে, কিন্তু আমি সহজে কিন্তু বুঝছি না এমন কি বলতো কঠিন কঠিন শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে। এটার নামই হচ্ছে কি বলতো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এটা বুঝছো কিনা বলো তো, এটা বুঝছো কিনা? ওকে, এটা বুঝছো কিনা বলো তো, বলো এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা বলো, আমরা তাড়াতাড়ি যাব, অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে আমাদের, অনেক লেট হয়ে গেছে, কি করব, কি করব, অনেক লেট হয়ে গেছে, একটু সামনের দিকে যাই। এখন আসলে পঞ্চম নিয়ম, এটা পঞ্চম নিয়ম না, এটাই মূলত চতুর্থ নিয়ম। ঠিক আছে, সংজ্ঞায় সদর্থ সম্ভব হলে কখনোই নয়অর্থক ভাষা ব্যবহার করা যাবে না। যদি নয়অর্থক ব্যবহার করি তাহলে কি হবে বলতো, তাহলে হচ্ছে একটা অনুপপত্তি ঘটবে, সেটার নাম হচ্ছে নয়অর্থক কি বলতো, নয়অর্থক অনুপপত্তি, অথবা এটাকে আমরা কি বলবো বলতো, নয়অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন আলো নয় আধার, মাঝখানে নয় থাকবে, নয় থাকলে কি বলতো নয়অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আশা করি প্রথম অধ্যায় ক্লিয়ার। এখন আসো সামনের দিকে যায়, এটা হচ্ছে সংজ্ঞার সীমাবদ্ধতা। আমি বলছিলাম ঢাকা বোর্ড, যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড এই সংজ্ঞার সীমাবদ্ধতা খুব ভালো করে পড়বা, যারা অন্য বোর্ডের আছো তারা দেখবা। ঠিক আছে, এমসিকিউ কিন্তু এখান থেকে আসবে। কি কি এমসিকিউ আসবে সেটা বলবো। পরম জাতি সংজ্ঞা দেওয়া যায় না, এটা কিন্তু আসতে পারে। পরম জাতি মানে সে সবচেয়ে উপরে যে থাকে, যেমন হচ্ছে দ্রব্য অথবা স্রষ্টা সৃষ্টিকর্তা, তার কোনো সংজ্ঞা দেওয়া যায় না, কারণ পরম জাতি হলো কি বলতো সর্বোচ্চ জাতি। এরপরে বিশিষ্ট বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না, বিশিষ্ট বস্তুর অসংখ্য বৈশিষ্ট্য থাকে, এই জন্য এটা সংজ্ঞা দেওয়া যায় না। তারপরে বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না, যেমন লাল নীল আকাশী, এগুলোর কি তুমি সংজ্ঞা দিতে পারবা? পারবা না। তারপরে কি গুণবাচক শব্দকে সহজে বিশ্লেষণ করা যায় না। তারপরে স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না, যেমন তুমি বললে একজন মানুষকে সংজ্ঞা দেওয়া, তো একজন মানুষের সংজ্ঞা দেওয়া পসিবল না। আমি তো প্রথমেই বলছি যে সংজ্ঞা দেওয়া যায় শুধুমাত্র শ্রেণীবাচক বা জাতিবাচক পদের। ওকে, এরপরে আসো পরম নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না। পরম নিয়ম হলো সবচেয়ে বড় নিয়ম, ব্যাপক নিয়ম। ঠিক আছে, তার কোনো কি দেওয়া যায় না, সংজ্ঞা দেওয়া যায় না। এরপরে মনের মৌলিক অনুভূতি যেগুলো আছে, যেমন সুখ দুঃখ, এগুলোর কি দেওয়া যায় না বলতো, এগুলোর সংজ্ঞা দেওয়া যায় না। এরপরে বিশ্ব সত্তার কতগুলো ধারণা আছে যেগুলো সংজ্ঞা দেওয়া যায় না। বস্তুর মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্যও গুরুত্বপূর্ণ, নট অনলি সিকিউ, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্যও গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে খ নাম্বার প্রশ্ন আসবে যে কি বলতো, এখন খ নাম্বার প্রশ্ন একদম তোমাদের হচ্ছে কি ভাইরাল করে দিই, যে হচ্ছে কি আসতে পারে, আসতে পারে যে বিশিষ্ট বলতো, কি আসতে পারে যে স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না, কেন ব্যাখ্যা করো। এটা কিন্তু খ নম্বর প্রশ্ন আসবে যে স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন ব্যাখ্যা করো, অথবা বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন ব্যাখ্যা করো। ঠিক আছে, এভাবে কিন্তু প্রশ্ন আসবে, বুঝতে পারছো? এটা এমসিকিউ, এবং যাদের জন্য সিকিউ পড়তে বললাম তারা হচ্ছে একটু ভালো করে পড়বা, এবং যারা এমসিকিউ এর জন্য পড়বে তারা সিকিউ আসলেও কিন্তু লেখাটা লিখতে পারবে। ওকে, আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে পড়েছি, এখানে কয়েকটা কয়েকটা সৃজনশীল দেওয়া আছে, কয়েকটা সৃজনশীল দেওয়া আছে যে কি সঙ্গীত হয় গীত, মানুষের বুদ্ধিবৃত্তি সম্পর্কে সৃজনশীল জীব, এগুলো জাস্ট একবার দেখবা, আশা করি যে তোমাদের সিকিউ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। মানে অলরেডি আসলে অনেক লম্বা সময় চলে গেছে, কিন্তু আমরা আসলে আগাতে পারি নাই। আমরা একটু 2 নম্বর অধ্যায়ে যাই। ঠিক আছে, এই সৃজনশীলগুলো তোমরা একটু দেখবা। ওকে, আচ্ছা, একটু 2 নম্বর অধ্যায়ে যাই। দেখো যে সুখ হলো দুঃখের অভাব, মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত প্রাণী, এটা হচ্ছে প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন দিয়েছিলাম এখানে। যৌক্তিক বিভাগ চলে আসছে, যৌক্তিক বিভাগ চলে আসছে, এটা যৌক্তিক বিভাগের কিন্তু হচ্ছে প্রশ্ন, এটা আমরা হচ্ছে পরে সলভ করব। আচ্ছা, এরপরে আসো যে দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ মানে কি, আমি বলছিলাম যে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে পদের জ্ঞাতার্থক দিক দেখা হয়, কিন্তু যৌক্তিক বিভাগে কি দেখা হয় বলতো, যৌক্তিক বিভাগে হচ্ছে কোন একটা পদের ব্যক্তার্থ দেখা হয়, ব্যক্তার্থ
ব্যক্ত অর্থ দেখা হয়, এটা কিন্তু মনে মানে এটা কিন্তু একদম ছোটস্থ মুখস্থ রাখবা, কারণ এখানে কিন্তু কি আসবে বলতো, এখানে কিন্তু একটা এমসিকিউ চলে আসবে যে যৌক্তিক বিভাগে কোন দিক বিবেচনা করা হয়, পদের হচ্ছে ব্যক্তার্থের দিক। এখন এই অধ্যায় থেকে আমরা আসলে কি পড়বো, আসলে দেখো তো কি পড়বো, যে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা, কেন যৌক্তিক বিভাগ প্রয়োজন, সেটা হচ্ছে কি ঢাকা, যশোর এবং বরিশাল বোর্ড হচ্ছে ভালো করে দেখবো, সব বোর্ডই দেখবো, তবে এই 3টা বোর্ড ভালো করে দেখবো, কারণ ওদের জন্য গুরুত্বপূর্ণ বেশি। যৌক্তিক বিভাগের নিয়মাবলী অনুপপত্তি সব বোর্ড, যৌক্তিক বিভাগের কয়টা নিয়ম আছে, 6টা নিয়ম, এই 6টা নিয়ম অমান্য করলে আবার অনুপপত্তি আছে, এবং অনুপপত্তিগুলো আমরা সব বোর্ডের শিক্ষার্থী যারা আছি সবাই আমরা দেখবো। তারপরে দ্বিঘটিক বিভাগ আমরা দেখবো, দ্বিঘটিক বিভাগ সবচেয়ে বেশি যারা দেখবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড এবং রাজশাহী বোর্ড, ঠিক আছে। দ্বিঘটিক বিভাগ যারা সবচেয়ে দেখবো, দ্বিঘটিক বিভাগের ইংরেজি কি বলতো, দ্বিঘটিক বিভাগের ইংরেজি হচ্ছে কাটিং ইনটু 2 পার্টস, মানে 2 ভাগে ভাগ করা, ঠিক আছে, ওটা কিন্তু ইজি। এবং দ্বিঘটিক বিভাগের প্রশ্ন আসলে কেমন আসবে, সুবিধা এবং অসুবিধাগুলো সেগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে আছে, জাস্ট একবার পড়বা। মানে যে কোনো একটা পদকে 2 ভাগে ভাগ করলে হলো, কিন্তু যৌক্তিক বিভাগ কি নিয়ম মেনে কিন্তু তোমাকে ভাগ করতে হবে, নিয়ম মেনে ভাগ করতে হবে, ঠিক আছে। কিন্তু দ্বিঘটিক বিভাগ এত নিয়মের কোনো বাড়াই নাই, তুমি জাস্ট কি করবা, 2টা ভাগে ভাগ করবা, কাটিং ইনটু 2 পার্টস, ঠিক আছে। ওকে, যৌক্তিক বিভাগ কি সেটা একটু বলি, যে কোন একটা মূল সূত্রের উপর ভিত্তি করে, যৌক্তিক বিভাগে সবসময় একটা মাত্র মূল সূত্র গ্রহণ করা হয়, কখনোই একের অধিক মূল সূত্র গ্রহণ করা হয় না, ঠিক আছে। কোন একটি মূল সূত্রের উপর ভিত্তি করে একটি জাতি বা উচ্চতর শ্রেণীকে যখন কি করা হয়, তার অন্তর্গত অপরাপর ক্ষুদ্রতম উপজাতিতে ভাগ করা হয় বা উপজাতি বা শ্রেণী সমূহে ভাগ করা হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগে কি হয়, একটা উচ্চতর জাতিকে কি করা হয়, তার নিম্নতর উপজাতি বা শ্রেণী সমূহে কি করা হয়, বিভক্ত করা হয়, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে যে মানুষকে আমি কি করলাম বলতো, সৎ এবং অসৎ এই 2 শ্রেণীতে বিভক্ত করলাম। ওকে, সৎ এবং অসৎ এই 2 শ্রেণীতে বিভক্ত করলাম একটু। ওকে ওকে, আমরা 2 শ্রেণীতে বিভক্ত করলাম, তাহলে যৌক্তিক বিভাগ কি বলতো, একটা মাত্র মূল সূত্র গ্রহণ করতে, একই সময়ে একের অধিক মূল সূত্র নিতে পারবে না। যখন তুমি বলবা মানুষ সৎ, তখন তোমাকে সৎ অথবা অসৎ এই 2টা বলতে হবে, তুমি বলতে পারবে না যে মানুষ সৎ এবং শিক্ষিত, কারণ শিক্ষা আলাদা, শিক্ষা আলাদা, একটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো তখন একটা মাত্র তোমাকে মূল সূত্রের ভিত্তিতে কি করতে হবে, মানুষকে ভাগ করতে হবে, বুঝতে পারছো। তাহলে যৌক্তিক বিভাগ কি বলতো, একটা মাত্র মূল সূত্র বা মূলনীতির ভিত্তিতে আমরা ভাগ করব। এরপরে আসো যে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা মানে কি, যে যৌক্তিক বিভাগ আসলে কেন প্রয়োজন, আমরা কেন যৌক্তিক বিভাগ শিখবো বা পড়বো, তো সেই আলোচনাটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। যুক্তিবিদ্যার মূল আলোচনার বিষয় হলো যুক্তি, আর যুক্তি পদ্ধতি যথার্থ হওয়ার জন্য যৌক্তিক বিভাগ সম্পর্কিত জ্ঞান অপরিহার্য, কারণ বিশ্ব প্রকৃতির বৈচিত্র্যময়তা বিশালতার জন্য এর সবকিছু সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এমত অবস্থায় যৌক্তিক বিভাজনের সাহায্যে আমরা কি করি, আমরা কিছু গুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা ভাগ করি, এবং ভাগ করে আমরা ওই স্তরে স্তরে মূলত জিনিসগুলোকে জানার চেষ্টা করি। তো এটা হচ্ছে যৌক্তিক বিভাগের আমার, এই জন্য যৌক্তিক বিভাগ হচ্ছে প্রয়োজন। ওকে, এরপর আসলে যৌক্তিক বিভাগ সবসময় বিভাজিত উপজাতিগুলো সম্পর্কে আমাদের কি করে বলতো, ধারণাকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট করে, ঠিক আছে। তো এগুলো কিন্তু দেওয়াই আছে, তোমরা জাস্ট একটু দেখবা, ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ওকে, এরপরে যৌক্তিক বিভাগের নিয়মাবলী। যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে 6টা, এটা কিন্তু এমসিকিউ আসবে। যৌক্তিক বিভাগের নিয়ম কয়টা বলতো, 6টা। আমি দরকার হলে কালকের ক্লাসে যা বাকি থাকবে তা করাবো, ঠিক আছে, যা বাকি থাকবে তা করাবো। এরপরে গিয়ে কি করবো বলতো, এরপরে গিয়ে আমি এমসিকিউ গুলো সলভ করাবো, ঠিক আছে। এমসিকিউ বেশি করাবো না, অল্প কিছু ইম্পর্টেন্ট সলভ করাবো, এবং হচ্ছে কিছু কি করবো বলতো, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো, যেন আলোচনা থেকেই কমন পাও, ঠিক আছে। তারপরে তো আমি পিডিএফ দিব, তারপরে আমি একটা পিডিএফ দিব, পিডিএফ এর নিচে হচ্ছে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ক নম্বরের জন্য এবং এমসিকিউর জন্য আরো কিছু থাকবে, সেগুলো কিন্তু ভালো করে দেখবা, ঠিক আছে। এমসিকিউর জন্য পিডিএফ এর একদম নিচে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া থাকবে, এবং উপরে এমসিকিউ দেয়া থাকবে প্রত্যেকটা অধ্যায়ের, ওগুলোই এনাফ, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়লেই হয়ে গেল। এরপরে আসো যে যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে 6টা। প্রথম নিয়ম হচ্ছে কি, যে যৌক্তিক বিভাগে বিভাজ্য পদটিকে সবসময় শ্রেণীবাচক বা জাতিবাচক পদ হতে হবে, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু হলে চলবে না। তুমি যখন যৌক্তিক বিভাগ করবা তখন অবশ্যই সেটা কি হতে হবে, জাতিবাচক পদ বা বস্তু কি মানে জাতিবাচক পদ কিংবা শ্রেণীবাচক পদ হতে হবে, অন্য কোনো পদ হলে সেটাকে তুমি ভাগই করতে পারবে না। তো এইটা হচ্ছে কি, এটা যদি অমান্য করা হয় তাহলে 2টা অনুপপত্তি ঘটে, একটা হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপপত্তি, একটা হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি, ঠিক আছে। একটা হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপপত্তি। আজকে কয়টা অধ্যায় শেষ হবে, আমি 3টা অধ্যায় শেষ করার চেষ্টা করছি, দেখি কি হয়, বাকি 3টা দরকার হলে কালকে পড়াবো, ঠিক আছে, দরকার হলে কালকে পড়াবো বাকি 3টা। দরকার হলে কালকে পড়াবো বাকি 3টা, কিন্তু আজকে হচ্ছে আমরা যতদূর যাইতে পারি যাই, ঠিক আছে। আমি একটু বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছিলাম তোমাদের, যে যেন যারা কিছুই বোঝে না তারা যেন একটু শিখতে পারে। ওকে, আচ্ছা একটু খেয়াল করো,
যে একটা হচ্ছে অঙ্গগত বিভাগ, মানে যখন আমি জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে ভাগ করব না, তখন আমি কি করব, কোন একটা ব্যক্তিকে কিংবা বস্তুকে ভাগ করতে যাবা, তখনই মূলত আমাদের অনুপপত্তি হবে। যেমন মানুষকে ভাগ করলে তার হাত পা এগুলোতে ভাগ করতে হবে, তখন কি হবে বলতো, এটা অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি। এবং যখন আমি কি বস্তুকে ভাগ করতে যাব, তখন কি হবে বলতো, গুণগত বিভাগজনিত অনুপপত্তি। তাহলে আমাদের কি হয়, দুই ধরনের অনুপপত্তি হয়, ঠিক আছে, একটা অঙ্গগত, একটা হচ্ছে গুণগত। ঠিক আছে, যে যখন আমি একটা বস্তুকে ভাগ করব, যেমন রং, আকার, গন্ধ, স্বাদ এগুলোতে, আর যখন আমি কি করব, একটা প্রাণীকে কিংবা হচ্ছে একটা গাছকে আমরা যদি কি করি বলতো, ভাগ করি, যেমন আম গাছকে তুমি কাণ্ড, শাখা প্রশাখায় ভাগ করলা, কিংবা হচ্ছে তুমি হাতিকে মাথা, সুর, লেজ, পা ইত্যাদিতে ভাগ করলে, সেটা হচ্ছে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি। কারণ আমরা জানি যে যৌক্তিক বিভাগে কি করতে হয়, একটা জাতিবাচক পদকে ভাগ করতে হয়। তাহলে প্রথম নিয়ম হচ্ছে এটা, আর অনুপপত্তি হচ্ছে এই দুইটা। এই দুইটা ভালো করে দেখবা, ঠিক আছে, এই দুইটা ভালো করে দেখবা। ওকে, এরপরে আসো যে কি দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মে কি হচ্ছে, যৌক্তিক বিভাগে সবসময় একটি মাত্র মূলনীতি বা মূলসূত্র গ্রহণ করতে হবে, একসাথে তুমি কি করতে পারবে না, একের অধিক মূলসূত্র গ্রহণ করতে পারবে না। এটা যদি আমরা অমান্য করি, এটা সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এই সংকর বিভাগজনিত অনুপপত্তি খুব বেশি পরীক্ষা আসবে। এটা সিকিউ 100% লিখে নাও, এটা সিকিউ 100% না 1000% লিখে নাও, ঠিক আছে, এটা সিকিউ আসবে। ওকে, এরপরে দেখো যে কি দ্বিতীয় নিয়ম হচ্ছে, যৌক্তিক বিভাগে সবসময় একটি মাত্র মূলনীতিকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। এই নিয়ম অমান্য করলে কি হয় বলতো, একাধিক মূলসূত্র গ্রহণ করলে মূলত কি অনুপপত্তি হয় বলতো, একটা হচ্ছে কি হয় বলতো, সংকর বিভাগ জনিত অনুপপত্তি, কিংবা এটাকে বলে পরস্পরঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। কিভাবে, যে মানুষকে একই সাথে তুমি কি ভাগ করলা, সততা, সভ্যতা, শিক্ষিত ইত্যাদিতে ভাগ করলা, তখন কি হয় বলতো, তখন মূলত সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। মানে একসাথে অনেকগুলো কিসের ভিত্তিতে বলতো, অনেকগুলো মূল সূত্রের ভিত্তিতে ভাগ করলে আমাদের এই সংকর বা কি পরস্পরঙ্গী বিভাগজনিত অনুপপত্তি ঘটে। 3 নম্বর নিয়মটা একটু খেয়াল করো, যে যৌক্তিক বিভাজন প্রক্রিয়ায় বিভাজ্য পদের ব্যাক্তার্থ বিভক্ত উপজাতিগুলোর ব্যাক্তার্থের সমব্যাপক হতে হবে বা সমান হতে হবে, কম বা বেশি হলে চলবে না। ঠিক আছে, এই নিয়ম অমান্য করলে দুই ধরনের অনুপপত্তি ঘটে, মানে সমান হতে পারে। একটা হচ্ছে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে অতি ব্যাপক। ঠিক আছে, যখন আসলে কম হয় সেটা হচ্ছে কি বলতো, অব্যাপক। যেমন তুমি ত্রিভুজকে ভাগ করলে সমবাহু এবং বিষমবাহু, বাকি ত্রিভুজগুলো কই গেল, তার মানে সমান হয় নাই, মানে কম হয়েছে, তার মানে এটা হচ্ছে অব্যাপক। আর অতি ব্যাপক কি, যখন ত্রিভুজকে তুমি কি করলা বলতো, বেশি বেশি ভাগে ভাগ করলা। ঠিক আছে, যেমন আমরা জানি যে সমদ্বিবাহু এখানে কাটাইছে, তো তুমি এখানে 4 ভাগে ভাগ করলে, আমরা জানি যে ত্রিভুজ হচ্ছে তিন, মানে একটা হচ্ছে সমবাহু, একটা বিষমবাহু, একটা সমদ্বিবাহু, আর এখানে তুমি 4 ভাগে ভাগ করছো, এটা বেশি হয়েছে। ওকে, এরপরে আসো আমরা যে 4 নম্বর নিয়মে আসি। যৌক্তিক বিভাজন প্রক্রিয়া বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে, কিছুতে একটির সাথে অন্যটি মিশে যেতে পারবে না। তো এটা যদি হয়, তাহলে একটা অনুপপত্তি ঘটে হচ্ছে সংকর বিভাগ বা হচ্ছে পরস্পরঙ্গী বিভাগ, মানে এখানেও এটাই হয়, কিন্তু কনফ্লিক্ট হবে না, কখনো কনফ্লিক্ট হবে না, মানে যেটা কনফিউশন হবে এমন কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না। তবে বিভাজ্য শ্রেণী বা জাতির নাম বিভক্ত উপজাতি গুলোর কি প্রত্যেকটির ক্ষেত্রে একই অর্থে প্রযোজ্য হতে হবে। যেমন আমি মানুষকে ভাগ করছি, মানুষ, সভ্য মানুষ, অসভ্য মানুষ, যেন যে দুইটাকে ভাগ করবা ওই দুটাতে যেন এই মানুষ পদটা বসাতে পারো। কিভাবে দেখো, আমি বললাম যে বিভাজ্য শ্রেণী বা জাতির নাম বিভক্ত উপশ্রেণী বা জাতিগুলোর প্রত্যেকটির ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। ওকে, আচ্ছা, এখানে ওকে প্রযোজ্য হতে হবে। ওকে, এরপরে আসো যে ষষ্ঠ নিয়ম, আসো এখানে দেওয়া নাই। ওকে, এই নিয়মটা দেখবা, এই নিয়মটা ভালো করে দেখবা। এটা হচ্ছে উলম্ফন বা উৎক্রান্তি বিভাগজনিত। আমি বললাম সংকরটা ভালো করে দেখবা, প্রথমটা দেখবা, প্রথম নিয়ম দেখবা, সংকরের যেটা ওইটা দেখবা, আর হচ্ছে ষষ্ঠ নিয়ম দেখবে এখান থেকে। ওকে, ক্রমিক বিভাগে বিভাজ্য শ্রেণী, এগুলো কিছুটা মনে স্লাইড এদিক সেদিক হয়েছে। ওকে, ক্রমিক বিভাগে বিভাজ্য শ্রেণী বা জাতিকে নিকটতম উপশ্রেণী বা উপজাতিতে ভাগ করতে হবে, মধ্যবর্তী কোন স্তর বা ধাপকে বাদ দেওয়া যাবে না। যেমন কি তুমি ভাগ করলা যে হচ্ছে জীবের পরে তুমি ভাগ করলা হচ্ছে কি, এখানে মানুষ আছে, মানুষ, এখানে বললা হচ্ছে সভ্য মানুষ, এটা বোঝায় সভ্য মানুষ। তুমি হচ্ছে মানুষটা বাদ দিলা, তুমি হচ্ছে কি করলা বলো তো, মানুষটা বাদ দিলা, মানুষটা বাদ দিয়ে কি তুমি হচ্ছে এইভাবে ভাগ করলা, তখন মধ্যবর্তী ধাপটা বাদ গেল না, এখানে তো মানুষ ছিল, এখানে মানুষ ছিল না, তাহলে মধ্যবর্তী ধাপকে বাদ দিলে কি হবে বলতো, একটা অনুপপত্তি ঘটবে, এটার নাম হচ্ছে উলম্ফন বা উৎক্রান্তি। উলম্ফন মানে লাভ দেয়া, ঠিক আছে, যে মাঝখানের একটা ধাপকে বাদ দিয়ে তুমি সরাসরি কি সৎ মানুষে ভাগ করছো, সরাসরি জীবকে তো সৎ মানুষে ভাগ করা যায় না, এটার নাম হচ্ছে উলম্ফন বা উৎক্রান্তি বিভাগজনিত অনুপপত্তি। বুঝতে পারছো? ওকে, আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি এবং আমার কথা বলতেই কষ্ট হচ্ছে, ঠিক আছে, তোমরা যারা বুঝতেছো না আরেকবার হচ্ছে ভিডিওটা দেখবা, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝবা। ওকে, এরপরে আসো যে দ্বিকটিক বিভাগ। ওই যে বলছিলাম যে কোন একটা জাতিকে তার অন্তর্ভুক্ত দুইটা বিরুদ্ধ উপজাতিতে ভাগ করাকে দ্বিকটিক বিভাগ বলে। দ্বিকটিক বিভাগ মানে হচ্ছে কি বলতো, কাটিং ইনটু টু পার্টস। এই যুক্তিবিদ
বেনথাম মূলত কি করছে, এই দিগটিক বিভাগের ধারণাটা দিছে বা এই প্রক্রিয়াটা প্রবর্তন করছে। দিগটিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিক্টোমাই। এই ডিক্টোমাই হচ্ছে দুইটা শব্দ থেকে আসছে গ্রিক, একটা হচ্ছে ডিকা আর একটা হচ্ছে টেমনো। এই ডিকা শব্দের অর্থ হচ্ছে দুভাগে, আর টেমনো শব্দের অর্থ হচ্ছে ভাগ করা। সুতরাং ডিক্টোমাই শব্দের অর্থ হচ্ছে কি বলতো, দুই ভাগে ভাগ করা। আর দিগটিক বিভাগ বলা হচ্ছে কাটিং ইনটু টু পার্টস, দিগটিক বিভাগ। এটা কিন্তু পরীক্ষায় আসে এমসিকিউ, ঠিক আছে। যেমন মানুষকে এশিয়াবাসী এবং অএশিয়াবাসী ভাগ করা, জাস্ট সামনে হচ্ছে কি করা, শরীয়টা যোগ করে দিলে হয়ে গেল, মানে দুইটা বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হচ্ছে দিগটিক বিভাগ, ঠিক আছে। আচ্ছা, সুবিধা, এই সুবিধাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সুবিধাগুলো, এবং অসুবিধাগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ কি বলতো, সৃজনশীলের জন্য, এখান থেকে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসো, এরপর হচ্ছে এই যে বিভাগের মূল সূত্র কি, যুক্তি বিভাগের মধ্যবর্তী কোনো ধাপকে বাদ দেওয়া কেন যায় না, ওই যে এটা হচ্ছে যে শেষের নিয়মটা একটু আগে পড়ালাম। দৃশ্যপট 2 এ যুক্তি বিভাগের কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে, দৃশ্যপট 2 হচ্ছে এটা কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে। তো এগুলো কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবা, ঠিক আছে, একটু প্র্যাকটিস করবা। ওকে, এখন 3 নম্বর অধ্যায় আসো, যে 3 নম্বর অধ্যায় কি আছে বলতো, আরোহের প্রকারভেদ। 3 থেকে 4টা প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ। 3 থেকে কয়টা আসবে বলতো, 4টা প্রশ্ন কিন্তু আসবে। কত বাজে আমি জানি না, দরকার হলে কালকে পড়াবো, কিন্তু আচ্ছা দিয়ে দিব তো, অলরেডি 39 বেজে গেছে। 4 এবং 6 নম্বর অধ্যায়টা খুবই ইজি, প্রকল্প এবং ব্যাখ্যা খুবই ইজি, জাস্ট সামান্য একটু আলোচনা করে দিব ভাইয়া, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু কঠিন হচ্ছে ছিল 3 নম্বর অধ্যায়। এক নম্বর অধ্যায় অনেকেই বুঝে না, 2 নম্বর তো একটু বোঝা যায় তবুও, আর হচ্ছে 3 নম্বর অধ্যায়টা একদমই অনেক স্টুডেন্ট বুঝে না, ঠিক আছে। তো আসো, যে এখান থেকে কি প্রশ্ন আসবে আমি জাস্ট একটু বলে দেই, দরকার হলে কালকে তোমাদের আলোচনাটা করে দিব। আচ্ছা, দেখো যে কি কি প্রশ্ন আসবে, যে এখান থেকে কি কি পড়তে হবে একটু আমরা খেয়াল করি। প্রথম প্রশ্ন পড়তে হবে যে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের কি বলতো বৈশিষ্ট্য। একটা বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, জাস্ট বৈশিষ্ট্যটা পড়বো। বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক, এখানে বৈজ্ঞানিকে লেখা হয়েছে, এটা অবৈজ্ঞানিক হবে। বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যটা আমরা পড়বো। তারপরে পড়বো সাদৃশ্য অনুমানের সংজ্ঞা এবং উদাহরণ। সাদৃশ্য অনুমানটা অনেক সময় সিকিউতে চলে আসে, সাদৃশ্য অনুমান। পূর্ণাঙ্গ আরোহ, এটা হচ্ছে সিকিউ, খুব বেশি আসে না। ঘটনা সংযোজন, এটাও আসে না, আমাদের হচ্ছে খুব বেশি আসতে দেখা যায় না। এখন এই যে আরোহের প্রকারভেদ, এই অধ্যায় থেকে আমাদের কি আসবে বলতো, এই যে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য আসবে, সাদৃশ্য অনুমান আসতে পারে। পূর্ণাঙ্গ আরোহ নিয়ে খুব বেশি সৃজনশীল আসে না, তবে একটা দুইটা পরীক্ষা আসে। ঘটনা সংযোজনটা একটু দেখবো ভালো করে সিকিউর জন্য, ঘটনা সংযোজন এটা কিন্তু পারবা, ঠিক আছে। এই কয়েকটা জিনিস এখান থেকে আমাকে দেখতে হবে। এখন হচ্ছে আরোহ কাকে বলে, এটা কিন্তু আমরা বলছিলাম, এটা কিন্তু গত ক্লাসে বলছিলাম, যখন অনুমান আমরা পড়ছি, অনুমান প্রধানত 2 প্রকার, একটা আরোহ এবং একটা অবরোহ। অবরোহ অনুমান হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম হচ্ছে 6 নম্বর অধ্যায়ে ছিল, এখানে হচ্ছে 3 নম্বর অধ্যায় হচ্ছে আরোহের প্রকারভেদ। আরোহ কাকে বলে এটা আমরা জানি, যে কি বলতো, যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে সবসময় কি বেশি ব্যাপক হয়, তাকে আসলে আমরা কি বলবো বলতো, তাকে আমরা বলবো হচ্ছে আরোহ অনুমান। এই আরোহ অনুমান প্রধানত কি বলতো, এই যে দেখো এটা কিন্তু বেশি ব্যাপক। এই যে প্রথমে বলছি যে রহিম, করিম, অর্ক, তারপরে পৃথিবীর সকল মানুষ সম্পর্কে আমরা ধারণা নিচ্ছি, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সবসময় বেশি ব্যাপক হয়, মানে বেশি ব্যাপক হয়। ওকে, এই আরোহ অনুমান প্রধানত কয় প্রকার বলতো, প্রধানত 2 প্রকার, কি প্রধানত 3 প্রকার আসি। আচ্ছা, আরোহ অনুমান কাকে বলে সেটা দিছি। আচ্ছা, আরোহ অনুমান প্রধানত 2 প্রকার, কি বলে, একটা প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ কাকে বলে, যেখানে আরোহের মূল বৈশিষ্ট্য থাকে। এখন বলবা মূল বৈশিষ্ট্য কি, হচ্ছে আরোহমূলক লম্ফ। যুক্তিবিদ জে.এস. মিল তিনি আসলে আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলেছেন। কে বলতো, যুক্তিবিদ মিল। আরোহের তোমার আরোহমূলক লম্ফকে কি বলছেন, আরোহ প্রাণ। লম্ফ মানে কি, ওই যে লাভ দেয়া। তুমি দুইটা মানুষ সম্পর্কে মানে তুমি দেখছো দুইটা মানুষকে মারা যেতে, তুমি এখন পৃথিবীর সকল মানুষ সম্পর্কে কি বলছো, একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আরোহমূলক লম্ফ। আরোহমূলক লম্ফ কি বা কাকে বলে, ক নম্বর প্রশ্ন আসবে, কে এটা বলছেন, এটা হচ্ছে জে.এস. মিল বলছেন যে যুক্তি আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণ কেন্দ্র, বুঝতে পারছো। এখন আসো যে এই যে প্রকৃত আরোহ কাকে বলে, যেখানে আরোহের মূল বৈশিষ্ট্যটা থাকে। আর অপ্রকৃত আরোহ কাকে বলে, যেখানে আরোহের মূল বৈশিষ্ট্য বা আরোহমূলক লম্ফটা অনুপস্থিত থাকে, বুঝতে পারছো। তাহলে আরোহ প্রধানত 2 প্রকার, একটা প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, বুঝতে পারছো, একটা প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। ভাই ঘটনা সংযোজন তো সিলেবাসে নেই, আচ্ছা, ঘটনা সংযোজন সিলেবাসে নেই, সেটা পড়বা না, ঠিক আছে। আর এমসিকিউ এ কিন্তু আমি ফুল সিলেবাসের সাজেশন দিব, মানে ফুল সিলেবাসের, ওটা 26 এর জন্য আমার রেডি করা, বুঝতে পারছো, এটা 26 এর জন্য রেডি করা। তো যেটা নাই সেটা স্কিপ,
বুঝতে পারছো? এমসিকিউ যখন দিব সেটাও কিন্তু আমার 26-এর জন্য রেডি করা, মানে একদম তোমাদের জন্য রেডি করা, 26-এর জন্য রেডি করা। তোমার যা আছে তুমি সেটা পড়বা, মানে তোমার লাগবে না হচ্ছে তোমার সিলেবাসে ইয়া নাই এটা পড়বা। বুঝতে পারছো? মানে আমি তোমার সরাসরি দিচ্ছি, কোথায় কি আছে দেখছি না অনেক কিছু। জাহাঙ্গীর বলছে স্যার আপনার নাম কি? হাই হাই, প্রতিদিন নাম জিজ্ঞেস করে। ঘটনা সংযোজন লাগবে না তোমার জন্য, ঠিক আছে স্যার। ক্লাস বাকি থাকলে দিনের বেলা নেওয়া যায় না, কালকে চেষ্টা করব, কালকে চেষ্টা করবো সকালে নেওয়ার ক্লাস, দেখি কি হয়। ওকে ওকে, এখন কথা কি বলতো, যে প্রকৃত এবং অপ্রকৃত এটা আমরা পড়লাম। এখন এই প্রকৃত আরোহ হচ্ছে যুক্তিবিদ মিলের মতে, যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে 3 প্রকার বলছেন। কি কি বলতো? এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, একটা অবৈজ্ঞানিক আরোহ, একটা হচ্ছে সাদৃশ্য অনুমান, একটা হচ্ছে সাদৃশ্য অনুমান। বৈজ্ঞানিক আরোহ কি বলতো? বৈজ্ঞানিক আরোহ প্রকৃতি, নিয়মানুবর্তিতার নীতি এবং কার্যকরণ নিয়ম থাকবে, ঠিক আছে। এবং এর ভিত্তিতে মূলত কি হয়, একটা সিদ্ধান্ত অনুমিত হয়, ঠিক আছে। এবং সিদ্ধান্তটা অবশ্যই কি বলতো, একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। সিদ্ধান্তটা অবশ্যই কি বলতো, সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এখানে কি থাকবে বলতো, প্রকৃতি, নিয়মানুবর্তিতার নীতি এবং কার্যকরণ সম্পর্ক, এই দুইটা জিনিস কিন্তু এই বৈজ্ঞানিক আরোহের মধ্যে থাকবে। এবং এই প্রকৃত আরোহের মধ্যে 3টার মধ্যে কিন্তু কি আছে বলতো, আরোহমূলক লম্ফ আছে। এই বৈজ্ঞানিকে তো আছে, অবৈজ্ঞানিকেও আছে, সাদৃশ্য অনুমানও আছে। এই জন্য কিন্তু এরা কি প্রকৃত ও মানে প্রকৃত হচ্ছে অনুমান, ঠিক আছে, প্রকৃত আরোহ, এরা কিন্তু এই জন্যই প্রকৃত আরোহ। কিন্তু তবু কেন এটাকে অবৈজ্ঞানিক বলা হচ্ছে? কারণ এখানে কি থাকবে না, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থাকবে কিন্তু কার্যকরণ নিয়মটা থাকবে না। বুঝতে পারছো? সেটা আমরা কিন্তু একটু পরে দেখবো। ওকে, দেখো যে কি অবৈজ্ঞানিক আরোহ, এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, একটু দেখলা। তো এরপরে অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে বলছি, যে কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে, মানে এখানে কার্যকরণ সম্পর্কটা থাকবে না অবৈজ্ঞানিক আরোহের মধ্যে। যে অবৈজ্ঞানিক আরোহে কি থাকবে না, কার্যকরণ নিয়ম থাকবে না, যে কার্যকরণ নিয়ম বা সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতির উপর ভিত্তি করে যখন একটা মানে একটা বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে কি করা হয় বলতো, একটা সিদ্ধান্ত অনুমিত করা হয়, তাকে আসলে কি বলে বলতো, তাকে বলে হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। আমি তাড়াতাড়ি যাচ্ছি, সবকিছু বলছি না। যেমন এই যাবত যত মানুষ দেখেছি সব স্বার্থপর, কিন্তু কথা হচ্ছে আমি তো ভালো মানুষ দেখি নাই, তাই বলে তো আমি সিদ্ধান্ত নিতে পারবো না যে পৃথিবীর সকল মানুষের স্বার্থপর। নিতে পারবো না। এটাই মূলত কি বলতো, এটাই মূলত অবৈজ্ঞানিক আরোহ, ঠিক আছে। এই অবৈজ্ঞানিক আরোহকে বলা হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ, ঠিক আছে, পূর্ণ গণনামূলক আরোহ। ওকে, এরপরে আসো যে একটু আগাই, যে অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, ঠিক আছে। আরোহমূলক লম্ফ কিন্তু থাকে, অবৈজ্ঞানিক আরোহের আরোহমূলক লম্ফ থাকে, এটা দেখবো। এরপরে আসো যে সাদৃশ্যমূলক আরোহ। আমরা জানি যে সাদৃশ্যমূলক আরোহ কাকে বলে, যে কয়েকটা বিষয়ে সাদৃশ্য দিকে, দুইটা বিষয়ের মধ্যে কয়েকটা কি বলতো, কয়েকটা গুণের আমরা হচ্ছে সাদৃশ্য দেখে যখন কি করি, একটা বিষয় বা একটা জিনিস কোন একটা বিশেষ গুণের অধিকারী হলো, ওই বিষয়টাও অপর গুণের মানে অধিকারী হবে, তাহলে তাকে কি বলে, সাদৃশ্য অনুমান। যেমন আমি বললাম মানুষ এবং পৃথিবী, আমি বললাম যে পৃথিবী এবং কি বলতো, পৃথিবী এবং মঙ্গল গ্রহ, পৃথিবী এবং এবং মঙ্গল গ্রহ, পৃথিবী এবং মঙ্গল গ্রহ বললাম। এখন বললাম যে পৃথিবীতে মাটি পানি বায়ু আছে, মঙ্গল গ্রহ মাটি পানি বায়ু আছে, কথা। এখন বললাম যে পৃথিবীতে মানুষ বসবাস করে, অর্থাৎ মঙ্গল গ্রহ মানুষ বসবাস করে। এটা কি? এটা হচ্ছে আমার সাদৃশ্য অনুমান। কেন সাদৃশ্য অনুমান? ওই যে বললাম কয়েকটা বিষয়ে যখন সাদৃশ্য দেখাবো, যে পৃথিবীতে যা আছে মঙ্গল গ্রহ যা আছে, যদি মঙ্গল গ্রহ মানে পৃথিবীতে যদি মানুষ বসবাস করে, তাহলে মঙ্গল গ্রহে মানুষ বসবাস করবে। এটাই কি, যে কয়েকটা বিষয় সাদৃশ্য দেখিয়ে আমি বললাম পৃথিবীতে যে বৈশিষ্ট্যটা আছে সেটা মঙ্গল গ্রহ এখন থাকবে। এই যে এভাবে যে অনুমানটা করা হয় সেটার নাম হচ্ছে সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমান হচ্ছে 2 প্রকার, একটা সাধু সাদৃশ্য অনুমান, একটা হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। যখন দেখবা যে বৈজ্ঞানিকভাবে ওটা সত্য, সেটা সাধু সাদৃশ্য অনুমান। যখন পৃথিবী এবং মঙ্গল গ্রহ এটা তো বৈজ্ঞানিকভাবে সত্য, তার মানে এটা কি, সাধু সাদৃশ্য অনুমান। এখন আমি যদি বলি যে মানুষ হাঁটতে পারে, গরু হাঁটতে পারে, মানুষ পানি খায়, গরু পানি খায়, মানুষের বুদ্ধি আছে কি, বা এখন কি গরু ঘাস খায়, অতএব মানুষও ঘাস খায়, এই ধরনের যদি যুক্তি দেখায়, সেটার নাম কি, অসাধু সাদৃশ্য অনুমান। কারণ এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, এটাও সাদৃশ্য অনুমান। কয়েকটা বিষয় আমি সাদৃশ্য দেখাইছি। যেমন রেডিওর কথা বললাম, যে মানুষ কি করে বলতো, কথা বলে, রেডিও কথা বলে, মানে রেডিও থেকেও তো কথা শোনা যায়। এখন যদি বলি কি বলতো, যে মানুষ হাঁটাচলা করতে পারে, অথবা রেডিও হাঁটাচলা করতে পারে, তো এটা কি, এটা হচ্ছে আমার অসাধু সাদৃশ্য অনুমান। বুঝতে পারছো? তাহলে সাদৃশ্য অনুমান হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সাধু, একটা হচ্ছে অসাধু, ঠিক আছে। আর এই যে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্য অনুমান, এই 3টা থেকেই মূলত সিকিউ 100% কমন পাবা। বুঝতে পারছো? ওকে, এই 3টা ভালো করে দেখবা। এরপরে আসো যে হচ্ছে এই সাদৃশ্য অনুমানটা খুবই ভালো করে দেখবে, কারণ এখান থেকে সিকিউ আসবে। সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য এগুলো কিন্তু পারবো আমরা। সাদৃশ্য অনুমানের মূল্য নিরূপণ করার ভগ্নাংশ, এটা পারবে, এখানে দেওয়াই আছে। জ্ঞাত বিষয়, অজ্ঞাত বিষয়,
এগুলো তোমরা পারবা। এরপরে আসো টেকনিকও দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু একটা টেকনিকও আমি উল্লেখ করেছি, ঠিক আছে। এরপরে অপ্রকৃত আরোহ কি, আরোহমূলক লম্ফটা থাকবে না, এটা হচ্ছে অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার, কি কি বলতো? একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, একটা হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ। যুক্তি সাম্যমূলক আরোহ হচ্ছে এমসিকিউ আসে, যুক্তি সাম্যমূলক হচ্ছে এমসিকিউ আসে। যেমন যদি কোনো বই যদি কোনো জ্যামিতিক চিত্র থাকে, সেটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে কি হবে বলতো? সেটা যুক্তি সাম্যমূলক আরোহ হবে। বুঝতে পারছো? চোখ বন্ধ করে যুক্তি সাম্যমূলক আরোহ কোনটা হবে বলতো? যেটা জ্যামিতিক চিত্র থাকবে সেটা যুক্তি সাম্যমূলক আরোহ। আর পূর্ণাঙ্গ আরোহ কি বলতো? পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে কি, পূর্ণাঙ্গ আরোহকে তথাকথিত আরোহ বলে। যেমন আমি বললাম যে একটা ঝুড়িতে 20টা আম আছে, ঝুড়ির প্রতিটা আম খেয়ে দেখলাম মিষ্টি, অতএব আমি এখন সিদ্ধান্ত নিলাম কি, যে ঝুড়ির সব আম হয় মিষ্টি। এটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। কারণ কি বলতো, আমি এখানে কোনো আরোহমূলক লম্ফ নাই। আমি একটা ঝুড়িতে 20টা আম আছে, আমি আমগুলো খাইছি, খেয়ে আমি বললাম যে আমগুলো মিষ্টি, আমি তো কোনো আম বাদ রাখি নাই। তার মানে এটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, মানে সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমি কি সিদ্ধান্ত নিছি। এটার নাম কি বলতো? পূর্ণাঙ্গ আরোহ। এটাকে কি বলা হয়? তথাকথিত আরোহ বলা হয়, ঠিক আছে। পূর্ণ গণনামূলক বা তথাকথিত আরোহ কিন্তু বলা হয়। তথাকথিত আরোহ মানে এটা নামে কামে আরোহ, বুঝতে পারছো? নামে আরোহ, কিন্তু কামে আরোহ না। পূর্ণাঙ্গ আরোহটা ভালো করে দেখলা। যুক্তি সাম্যমূলক তো বললামই, ঠিক আছে। একটা যুক্তির সাহায্যে একটা বিষয়কে সমাধান করা গেলে ওই একই যুক্তির সাহায্যে যদি আরো অন্যান্য ব্যাপারগুলোকে সমাধান করা যায়, তার নাম হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ। আর এটা বলছি যে টেকনিক হচ্ছে কি, এমসিকিউ যখনই দেখবা জ্যামিতিক চিত্র, এটাকে আবার জ্যামিতিক আরোহ বলা হয়। যুক্তি সাম্যমূলক আরোহকে আর একটা নাম আছে, সেটার নাম কি বলতো? জ্যামিতিক আরোহ। এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এটার নাম কি বলতো? জ্যামিতিক আরোহ। এই যুক্তি সাম্যমূলক আরোহের নাম জ্যামিতিক আরোহ, ঠিক আছে। যখন এমসিকিউ দেখবা তখন এটা ইজিলি অ্যান্সার করতে পারবা। এরপরে আসো যে কি হবে বলতো আমাদের পূর্ণাঙ্গের বৈশিষ্ট্য, যুক্তি সাম্যমূলক আরোহ, ঘটনা সংযোজন। এই অবৈধ সার্বিকীকরণ একটু দেখলাম। অবৈধ সার্বিকীকরণ কি, যে ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার না করে যদি আমি কি করি, অপর্যাপ্ত সংখ্যক ঘটনার বাস্তব জ্ঞানের ভিত্তিতে একটি শ্রেণী বা জাতি সম্পর্কে সাধারণ বাক্য সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করি, তাহলে সেটা হচ্ছে কি বলতো? অবৈধ সার্বিকীকরণ। মানে আমি অত কিছু দেখি নাই, আমি কয়েকটা জিনিস দেখে আমি একটা সিদ্ধান্ত নিলাম, তাহলে এটার নাম হচ্ছে অবৈধ সার্বিকীকরণ, ঠিক আছে। মানে তুমি সব জিনিস সম্পর্কে একটা তুমি সিদ্ধান্ত নিলা। এখন উদাহরণ দেওয়াই আছে, ঠিক আছে। ওই যে আমি হচ্ছে কিছু মানুষকে স্বার্থপর দেখছি, তাই বলে কি সব মানুষে খারাপ না? এটার নাম হচ্ছে অবৈধ সার্বিকীকরণ। এটা হচ্ছে অবৈধ সার্বিকীকরণ অনুপবর্তী। এখান থেকে কিন্তু সিকিউ আসে, এখান থেকে সিকিউ 100%, এখান থেকে সিকিউ 100% আসবে, একটু দেখবা, ওকে। আচ্ছা, আশা করি এই 3 নম্বর অধ্যায়ের 3 নম্বর অধ্যায় শেষ করে দিলাম। এখন 4 এবং 6 আমি শেষ করে দিয়ে তোমাদের কি করব বলতো? আমি এমসিকিউ চলে যাব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আমি খুব দ্রুত ক্লাসটা নিলাম, হয়তো অনেক শব্দ চয়নে হয়তো তোমরা এদিক সেদিক হতে পারো, ঠিক আছে। আমার আঞ্চলিকতাও চলে আসতে পারে, কোনো সমস্যা নেই। তোমরা বুঝলে আসলে আমি কোনো কিছু স্কিপ করি নাই। নন্দ লাল বলেছে, স্যার আপনার যুক্তিবিদ্যা পড়ানোর অভিজ্ঞতা অনেক সুন্দর। আমি অনেক বছর থেকেই আসলে পড়াই। লিয়ামনি অর্পা বলেছো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পিডিএফটা পেয়ে যাবা ইনশাল্লাহ, পিডিএফটা পেয়ে যাবা। মেহরুন বলছো, ভাই একটু স্লো পড়ান। কেন জোরে পড়ালাম? কারণ আরও একটা ক্লাস এখানেই হবে, বুঝছো? কেন জোরে পড়ালাম? আরও একটা ক্লাস এখানেই হবে একটু পরে, তো স্টুডিওটা আমাকে ছেড়ে দিতে হবে। আর আমি তোমাদের পড়ানোর চেষ্টা করছি, যতটুকু পড়ানোর চেষ্টা করছি। একটু ভিডিওটা কষ্ট করে আবার দেখবা, যারা আসলে ঠিকভাবে ধরতে পারো না আমার কথা। আমি খুব দ্রুত পড়াইছি, কিন্তু যা বলেছি এর বাইরে কিছু আসবে না। আগামীকালকে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, এবং সেই ক্লাসে আমি কি করব বলতো? 4 এবং 6 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করে তারপরে এমসিকিউ আলোচনা করে দিব। তোমরা আজকে পিডিএফটা নিবা, খুব ভালো করে পড়বা। কোনো সমস্যা হলে এডুকেটম স্কুলের যে 84,000 মেম্বারের যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা হচ্ছে আমাকে মেনশন দিয়ে পোস্ট করবা, ইনশাআল্লাহ আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো। সেকেন্ড পেপার তোমাদের ঘুরে দাঁড়ানোর একটা মোক্ষম একটা ইয়া। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। ছিল কত?